টং দোকানের চাচা মামা থেকে শুরু করে সবাই এটা মনে করেন যে নারীরা রাজনীতি বোঝে না। বর্তমানে যে নারীদের সিনারিও আছে এই নারীরা তো কোটা চায় না, বাট এই জিনিসটা আপনার এমন লেন্স থেকে চিন্তা করতে হবে যে যেই নারীগুলো অ্যাকচুয়ালি ওপেন ফোরামে এখন কাজ করার সুযোগ পাচ্ছে শুধুমাত্র সেই নারীগুলোই এখন আসলে কোটা চাচ্ছে না, বাট যেই নারীগুলোর এখন এই ওপেন স্পেসগুলোতে কাজ করার সুযোগ নেই কিংবা তারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ পার্টিসিপেট করতে পারছেন না, আপনি যদি দেখেন চুয়াডাঙ্গার কোনো নারীর কি অ্যাকচুয়ালি কোনো কোটা দরকার কিনা, অবশ্যই তার কোটার দরকার। এখন কথা হচ্ছে ওই সব অঞ্চলে কি যে কোটা দিলেই কি যেসব প্রবলেমগুলো আজকে অ্যাড্রেস করা হয়েছে ওই প্রবলেমগুলো এলিমিনেট হয়ে যাবে না কিনা? আপনি যদি মনে করেন যে আমি একজন নারী আমি চাইলেই কালকে যে আসলে রাজনৈতিক দল খুলে ফেলতে পারবো, পারবেন না। বাংলাদেশে অ্যাকচুয়ালি রাজনীতিতে নারীদের অবস্থানটা যদি এখন দেখতে চাই সেই জিনিসটা কেমন, আপনি দেখেন বিভিন্ন পলিটিক্যাল উইংগুলোর ছাত্র যেই উইংগুলো থাকে সেখানে নারীদের অবস্থানটা অ্যাকচুয়ালি কতটুকু আছে। ধরেন বর্তমানে বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে শিবির কিংবা ছাত্র দলের হচ্ছে ইমার্জ হচ্ছে, কিন্তু আপনি যদি বিগত 20 বছরের সিনারিও দেখেন যেখানে হচ্ছে ছাত্রলীগ একটা ডমিনেন্ট পার্টি ছিল পলিটিক্যাল উইং হিসেবে ছাত্রদের, সেখানে কিন্তু আপনি শুধু সিগনিফিকেন্টলি নারীদের যেই বেটার পার্টিসিপেশনটা সেটা দেখতে পারেন। বাট এখন যখন এই ছাত্রলীগ এই বর্তমান সিনারিওতে এসে একদম এজের জায়গায় চলে গেছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইডেনের বিভিন্ন হলগুলোতে যে নেত্রীগুলো ছিল ছাত্রলীগের তাদেরকে হচ্ছে পিটিএ কিংবা যে কোনোভাবে নানা ধরনের অপমান করে হচ্ছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই নারীগুলো এখন একদম এজে চলে এসেছে। বাট যে এক্সিস্টিং নারী দলগুলো এখন ইমার্জ হবে অর্থাৎ শিবির কিংবা ছাত্র দল, সেখানে আপনি দেখেন যে শিবিরদের অ্যাকচুয়ালি নারীদের জায়গাটা নিয়ে তেমন একটা কাজের আপনি জায়গা দেখেন না, কিংবা ছাত্র দলের যেখানে ইমার্জ হচ্ছে সেখান থেকে আপনি দেখেন যে তাদের নিজেরই কোনো স্ট্রাকচারাল ভালো ওয়ে থ্রু নেই যেখানে হচ্ছে নারীরা অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি পার্টিসিপেশন করতে পারবে। সেই জায়গা থেকে আজকে আমরা মনে করি যে এখানে ছাত্র দল কিংবা শিবিরদের জন্য রাজনীতির পার্সপেক্টিভ থেকে অ্যাকচুয়ালি নারীদেরকে কী কারণে আমাদের সামনে নিয়ে আসা দরকার, এই জন্য আমরা হচ্ছে এই মোশনটা আজকে আমাদের ডিমান্ড করছে। কথা হলো আমরা এখন যদি দেখি বিভিন্ন ক্যারেক্টারাইজেশনগুলোর দিকে তাকাই তখন হচ্ছে ছাত্র সংসদটা অ্যাকচুয়ালি কীরকম, ডাকসু কিংবা চাকসু, তখন আপনি দেখেন যে মানে ভার্সিটিগুলো বিভিন্ন ভার্সিটিগুলোর মধ্যে এক্সিস্টিং যেই স্ট্রাকচারগুলো থাকতে পারে যারা হয়তোবা ভার্সিটির ইন্টারনাল কিংবা যখন আপনার ন্যাশনাল বিভিন্ন ধরনের কথা জিনিসগুলো নিয়ে কথাবার্তা বলতে হবে তাদের একটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারাল ফর্ম থাকবে, সেটা আমরা ছাত্র সংসদ হিসেবে সামনে আনতে চাচ্ছি। সেকেন্ড যেই জিনিসটা শিক্ষার্থীর নেতৃত্বের বিষয়টা আপনি অ্যাকচুয়ালি কীভাবে দেখবেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি এই সময়ে এসে কিছুটা ওপেন, কারণ বর্তমান বাংলাদেশে ইউনুস সরকারের আন্ডারে জিনিসগুলো অ্যাকচুয়ালি কীভাবে ইভলভ হবে সেটার উপর ডিপেন্ড করবে এই জিনিসটার ক্যারেক্টারাইজেশন কেমন। সেটা হতে পারে যে আপনার ছাত্রদের জন্য আলাদাভাবে সিট থাকবে সংসদে, কিংবা আপনার হতে পারে যে বিভিন্ন ভার্সিটিগুলোর জন্য মুখপাত্র হিসেবে ছাত্ররা থাকবে, কিংবা আপনি সমন্বয়ক কোটার যে অবস্থাটা দেখেন সেই জায়গাগুলোতে আমরা নারীদের জন্য আলাদা কোটার ব্যবস্থা রাখবো যেখানে আমরা মনে করি যে নারীদেরকে আমরা কোটা দিব। এখন এই নারী কোটাটা দেখতে কেমন হবে, অবশ্যই এই নারীগুলোর স্টুডেন্ট হতে হবে এবং এটার হায়েস্ট মাস্টার্স পর্যন্ত যাবে। সেকেন্ডলি ওদের সংখ্যার ভিত্তিতে জিনিসটা যেরকম হবে সেটা যে সকল জায়গায় কিংবা যে সকল ক্যাম্পাসে আমরা দেখবো যে নারীদের অ্যাক্টিভ পার্টিসিপেশন বেশি সেখানে কোটার পরিমাণটা কম হবে, এবং যে সকল ভার্সিটিগুলোতে আমরা দেখবো যে নারীদের এইসব বডিগুলোতে অ্যাক্টিভ পার্টিসিপেশন কম সেখানে কোটার নাম্বারটা বেশি হবে। বাট এই কোটার নাম্বারটা কখনোই 25 থেকে 30%-এর উপরে হবে না। এবার কি কারণে এই জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে যদি আমরা প্রিন্সিপাল ডিসকাশনে আসি, এই জিনিসটা আপনার গভর্নমেন্টের দায়িত্ব। কেন? কারণ বিগত 20 বছরে আপনি গভর্নমেন্ট আপনার বর্তমানে নারীদের রাজনীতিতে সক্রিয় অবস্থা নিয়ে যে একটা কোলাটেরাল ড্যামেজ করে গিয়েছে, এই ড্যামেজটাকে আসলে উদ্ধার করার দায়িত্ব আপনার ইদার এই ইন্টারিম সরকারের কিংবা পরবর্তীতে যেই সরকারটা ইমার্জ হয়ে আসবে তাদের। কারণ আপনি দেখতে পাচ্ছেন এই নারীগুলোকে তারা ইন্টারনালি ড্যামেজ করে গেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে নারীরা অ্যাকচুয়ালি এখানে আর কোনো অবস্থার মধ্যে নেই ছাত্র রাজনীতিতে, কিংবা যারা ছাত্র রাজনীতিতে এতদিন পর্যন্ত ছিল তাদের এখন এমন একটা অবস্থা যে আপনি তাদেরকে চাইলেও সামনে আনতে পারবেন না। আমাদের সেকেন্ড প্রিন্সিপাল ডিসকাশন সেটা হচ্ছে আপনি যখন এই নারীদেরকে সামনে নিয়ে আসছেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে তাদেরকে আপনি একটা মোর ইনক্লুসিভ এবং বেটার পার্টিসিপেশন আপনি এনশিওর করতে পারছেন। কারণ আপনি যখন দেখেন এই ধরনের কোটার যেই জায়গাগুলোতে আছে সেখানে আমরা দেখতে পাই যে যেই নারীগুলো অ্যাকচুয়ালি সেলিব্রিটি পর্যায়ের কিংবা যারা অনেক বেশি সবসময় আপনাদের সামনেই থাকে তাদের পার্টিসিপেশনটাই আপনি বেশি দেখতে পান, কিন্তু যখন আপনি এই ধরনের ছাত্র সংসদগুলোতে নারীদের কোটা রাখবেন তখন আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি গ্রাসরুট পর্যায় থেকে এই নারীগুলো উঠে আসছে, এবং তখন এই জিনিসটা শুধুমাত্র প্রিভিলেজ সোসাইটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমাদের থার্ড আলোচনা সেটা আপনি এখান থেকে ফিউচার লিডার হিসেবে নারীদেরকে পাবেন, যেটা আপনি বর্তমান বাংলাদেশের নারীদের জন্য পাচ্ছেন না। কেন? কারণ ফিউচার লিডার হিসেবে আপনি যদি দেখেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাও আমরা যদি চিন্তা করি তখন আপনি দেখবেন যে ওখানে যে 5 জন ছেলে ছিল এবং এর মধ্যে একজন মাত্র নারী, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে ছাত্রদের এই সংসদের থেকেও নারীদের অলরেডি পার্টিসিপেশনটা অনেক বেশি লো, এবং এই পার্টিসিপেশনটাকে আমাদের আরও বেশি অ্যাক্টিভ করা দরকার। কিন্তু আপনার অপোনেন্ট বেঞ্চ আজকে এসে আপনাকে বলতে পারে যে বর্তমানে যেই নারীদের সিনারিও আছে এই নারীরা তো কোটা চায় না, বাট এই জিনিসটা আপনার এমন লেন্স থেকে চিন্তা করতে হবে যে যেই নারীগুলো অ্যাকচুয়ালি ওপেন ফোরামে এখন
করার সুযোগ পাচ্ছে, শুধুমাত্র সেই নারীগুলোই এখন আসলে কোটা চাচ্ছে না। বাট যেই নারীগুলোর এখন এই ওপেন স্পেসগুলোতে কাজ করার সুযোগ নেই কিংবা তারা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ পার্টিসিপেট করতে পারছেন না, আপনি যদি দেখেন চুয়াডাঙ্গার কোনো নারীর কি অ্যাকচুয়ালি কোনো কোটা দরকার কিনা, অবশ্যই তার কোটার দরকার, কারণ সে সামনে এসে কাজগুলো করতে পারছে না। আপনি যদি এখন বুয়েটের কোনো স্টুডেন্টকে বলেন আপনার কি কোটা দরকার চাকরির জন্য, এই জিনিসটা অ্যাকচুয়ালি জাস্টিফাইড হয় না। আপনার ভালনারেবল কমিউনিটিগুলোর দিকে তাকাতে হবে, যেই কমিউনিটিগুলি আসলে সামনে এসে নারীদের জন্য তাদের যেই জায়গাগুলো দরকার সেই জায়গাগুলোকে এনশোর করতে পারছে না। অর্থাৎ আপনার অপোনেন্ট বেঞ্চ যদি আপনার কাছে জিনিসটাকে এভাবে পুত্রু করে যে আপনার নারীরা তো এখন বর্তমানে কোনো ধরনের কোটা চায় না, এই জিনিসটা সম্পূর্ণ একটা বোগাস আলোচনা হবে। কথা হচ্ছে এই নারীদেরকে আমার কেন সামনে নিয়ে আসা অতীব জরুরি, কারণ এই নারীগুলোকে আপনি যখন দেখেন যে একটা রাস্তা দিয়ে এমনভাবে যাচ্ছে যেখানে জিনিসটা পুরোপুরি একটা স্টেরিওটাইপের মধ্যে সীমাবদ্ধ, সেই স্টেরিওটাইপটা ব্রেক থ্রু করার জন্য আপনার নারীগুলোকে সামনে নিয়ে আসতে হবে, কারণ তারা এখন বর্তমানে এমন একটা জায়গায় পায় না যেখানে তারা মনে করতে পারে ঠিক আছে এখানে আমার অ্যাক্টিভ পার্টিসিপেশনটা অ্যাকচুয়ালি কতটা ইম্পর্টেন্ট, কিংবা আমি অ্যাকচুয়ালি আমার জায়গা থেকে জিনিসটাকে কতটা সামনে নিয়ে আসতে পারবো। আপনি যদি দেখেন বর্তমানে যদি ফ্যামিলিয়াল বিভিন্ন জায়গা থেকে আপনি চিন্তা করেন, তখন আপনি দেখবেন এই নারীগুলো যখন পড়াশোনা করে, যেহেতু ফ্যামিলিয়াল একটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড থাকে, সেখানে তারা চিন্তা করে যে না অ্যাকচুয়ালি আমার নিজের জায়গা থেকে নিজেকে প্রুভ করে যেতে হবে, কারণ তারা হচ্ছে তাদের সিজিপিএ মেনটেন করা কিংবা ফ্যামিলির কাছে তারা যেন নিজেকে বার্ডেন হিসেবে না দেখে, সেই জায়গা থেকে তারা বিভিন্নভাবে নিজেকে প্রুভ করার ট্রাই করে। বাট যখন আপনি এই জিনিসটাকে একটা বার্ডেন হিসেবে পুশ করবেন যে না আমার এই বিভিন্ন ধরনের ছাত্র সংসদগুলোতে নারীদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দরকার, তখন সেই নারীগুলো নিজের জায়গা থেকে একটা ধরনের পুশ পাবে, যেই পুশের কারণে তারা মনে করবে যে না ঠিক আছে আমার পড়াশোনার পাশাপাশি এই জিনিসটাও দরকার। অর্থাৎ আমরা যদি পুরো জিনিসটাকে সামারাইজ করে নিয়ে আসি, তখন আপনি দেখতে পান যে আমাদের আজকের মেইন যেই ডিসকাশনটা সেটা প্রিন্সিপালি কতটা কারেক্ট, কারণ আপনি দেখেন যে আপনার বর্তমান সরকার যেই ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য আমরা তাদের কাছে এক্সপেকটেশন রাখি, সেই এক্সপেকটেশনের জায়গা থেকে এই নারীদেরকে দরকার। আপনার দেশের জন্য বেটার একটা ইনক্লুসিভিটি এনশোর করার জন্য নারীদেরকে দরকার। থার্ড যে আলোচনাটা আমরা করেছি, আপনার ফিউচার যে লিডারের এখন একটা ভ্যাকেন্সি আছে নারী হিসেবে, সেই জায়গায় আপনার নারীদেরকে দরকার। এবং যেই আলোচনাটা আপনার অপোনেন্ট সাইড থেকে আপনার কাছে আসতে পারে যে এই জিনিসগুলোকে নারীদের অ্যাকচুয়ালি কোটার মধ্যে দিয়ে আপনি নারীদেরকে টুল হিসেবে ইউজ করছেন, কিংবা নারীদের আসলে আপনি ইনক্লুসিভিটির জায়গায় তাদেরকে এক ধরনের টুলিংয়ের প্রসেস দিয়ে নিয়ে যাচ্ছেন এবং নারীরা পরবর্তীতে মক হতে পারে এই জায়গা থেকে। বাট এই জিনিসটার আলোচনা কেন একেবারেই ইররিলেভেন্ট, কারণ হচ্ছে এই নারীদেরকে যদি আপনি মনে করেন টুলিং হিসেবে ইউজ হয়, তাহলে সব কিছুই টুলিং হিসেবে ইউজ হচ্ছে, নট অনলি নারীদের। তাই মনে করি আমরা আজকে সংসদের প্রস্তাবটি গৃহীত হই। আজকে আমাদের গভর্নমেন্ট সাইড যেই সাইডে যেভাবে ডিবেটটাকে ন্যারো করে দিছে, বেসিক্যালি তারা আমাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে যাচ্ছে যে এই ডিবেটটা হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট এইসব জায়গার মানুষের জন্য না, তাহলে এই ডিবেটটা কাদের জন্য? এই ডিবেটটা হচ্ছে খুব আঞ্চলিক বা চুয়াডাঙ্গার মানুষের জন্য, যেখানে হয়তো বা নারীরা প্রপারলি দাঁড়াইতে পারতেছে না। এখন কথা হচ্ছে ওই সব অঞ্চলে কি যে কোটা দিলেই কি যেসব প্রবলেমগুলো আজকে অ্যাড্রেস করা হয়েছে ওই প্রবলেমগুলো এলিমিনেট হয়ে যাবে না কিনা? আমরা মনে করি কোটা দিলেই শুধুমাত্র যে প্রবলেমগুলো আজকে অ্যাড্রেস করা হয়েছে ওগুলো কখনোই রিমুভ হবে না। তাদের কনসার্নটা কি? তাদের কনসার্ন হচ্ছে ভাই চুয়াডাঙ্গার যে মানুষটা নারীটা হয়তো বা এখন হয়তো বা ইলেকশনে দাঁড়াইতেই পারতেছে না, কারণ তার জন্য হয়তো বা তার ফ্যামিলি হয়তো বা তাকে সাপোর্ট করতেছে না, তার ইউনিভার্সিটি সার্কিটটাই হয়তো বা তাকে সাপোর্ট করতেছে না যে ভাই তুমি একটা ইলেকশনে দাঁড়াও। কনসার্নটা হচ্ছে ভাই আজকে যদি ওই মানুষটাকে কোটা দেওয়া হয় একটা ইলেকশনে দাঁড়ানোর জন্য, ও দাঁড়ানোর সাথে সাথেই ওকে ফার্স্ট অফ অল চুয়াডাঙ্গার মানুষজনকে ওকে ভোট দিবে নাকি না, ফার্স্ট কনসার্ন। সেকেন্ডলি হচ্ছে ভাই ওকে হয়তো মানুষজন ওই চুয়াডাঙ্গার মানুষজন হয়তো ওকে অনেক স্লাট শেমিং করতো যে ভাই মেয়ে হয়ে দাঁড়াইছে, এই কনসার্নটা তো ওইখানে এখনও এক্সিস্ট করতেছে, কারণ ওই মানুষের মেন্টালিটিটাই এখনও ওরকম ডেভেলপ করে নাই যে একটা ভার্সিটি পড়ুয়া ছাত্রী হয়তো বা আজকে লিডারশিপ কোয়ালিটি নিতে পারবে। এই লিডারশিপ কোয়ালিটিটাই বেসিক্যালি ওই অঞ্চলের মানুষের মধ্যে নাই। এখন কাহিনী হচ্ছে তাহলে প্রবলেমটা কোথায়? তারা এসে ফার্স্ট আমাদের দেখাতে দিয়েছে ভাই এখন কারেন্ট সিনারিতে তো মেয়েদের পলিটিক্যাল পার্টিসিপেশন অনেক বাজে। আমরা দেখছি যে কোটা আন্দোলনের সময় হচ্ছে মেয়েদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা মনে করি যে কোটা ছাড়া একটা নারী প্রতিনিধি যখন হল থেকে বের করে দেওয়া হইলো, তার প্রতিরোধের একটা ওয়ে ডেভেলপ করতে পারে। এই ওয়ে আউটটা যখন বাকি দেশের 5 কোটি মানুষজন দেখে যে ভাই এখানে এই মানুষরা হয়তো বা নিজের দক্ষতা একটা প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারছে, এবং বাকি 5 কোটি নারীও এই ওয়ে আউটটা দেখে শিখতে পারে যে ভাই আচ্ছা ঠিক আছে আমাকে কোটা না দেওয়া হলেও হয়তো বা আমি ইন্ডিভিজুয়ালি আমার চয়েসে আমার ডেভেলপমেন্টে এই ধরনের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সম্ভব। এই আইডিয়াটা এক্সিস্ট করে সোসাইটিতে। আমরা মনে করি এই ন্যারেটিভটা টিচ করা আজকে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি বেসিক্যালি তাদের যে মেইন আর্জেন্সিটা ছিল যে ভাই আমার যেসব জায়গায় হচ্ছে আজকে নারীরা বেসিক কোনো আইডিয়া টিচ করতে পারতেছে না বা লিডারশিপ কোয়ালিটিটাই ডেভেলপ করতে পারতেছে না, ওদেরকে আজকে যদি আমরা কোটা দিয়ে দিই তাহলে বেসিক্যালি লিডারশিপ কোয়ালিটি অর্জন করার জন্য যেসব প্রবলেমগুলো এক্সিস্ট করতে ওগুলো সলভ হয়ে যাবে। আমরা মনে করি না, তাহলে অল্টারনেটিভ কি দেখা দিতে পারে? অল্টারনেটিভ যেটা হতে পারে যে ভাই আমরা মনে করি আপনার সিস্টেমের যে প্রবলেমটা ওই প্রবলেমটা চেঞ্জ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে যদি আপনি মনে করেন ওই সব অঞ্চলের মানুষের মেন্টালিটি খারাপ, আপনি ওদের এডুকেশন
এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করেন। ওদের আইডিয়া যদি এতই সহজ হইতো বা এত ইজি হতো তাহলে তো শুধুমাত্র ঢাকার মানুষই বুয়েট মেডিকেলে চান্স পাইতো। আমরা দেখছি শুধুমাত্র ঢাকার মানুষেরই বুয়েট মেডিকেল চান্স পায় না, প্রাক্তন অনেক আঞ্চলিক মানুষও এইসব জায়গায় চান্স পাইতেছে। কেন? বিকজ ওদের এডুকেশনটা হয়তো ডেভেলপ, ওদেরকে একটা ঢাকার মানুষকে যে এডুকেশন দেওয়া হইতেছে ওইসব মানুষকে হয়তো সিমিলার টাইপ অফ এডুকেশন দেওয়া হইতেছে, যার জন্য ওরা আজকে ওদের সাথে এসে কম্পিট করতে পারতেছে। ইভেন ইফ আপনার এইসব প্রাক্তন অঞ্চলে যদি আমরা কোটাটা দিয়ে দিই, ওরা তো হয়তো পার্টিকুলারলি পার্টিসিপেটই করতে পারবে না, ওরা তো ভাই ঢাকার মানুষের সাথে এসে কোলাইডই করতে পারবে না। সো বেসিক্যালি আমরা যে আইডিয়াটা আপনার কাছে প্রিচ করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, এই মোশন যদি পাস করা হয় তাহলে নারীদেরকে টোটালি একটা টোকেনিজম হিসেবে আপনারা ইউজ করতেছেন। নারীরা যে একটা টোকেন, শুধুমাত্র আপনার সিটটা ফিল আপ করার জন্য আপনার মনে হবে যে কয়েকজনকে নারী আনা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটার প্রবলেমটা কোথায়? আমরা যে ওয়ার্ল্ডটা আপনাকে দেখাইতেছি সেখানে হয়তো বা আজকে হঠাৎ করে ডাকসু বা এই টাইপের অর্গানাইজেশনে হয়তো বা 25টা নারী, যারা যেটা ক্লেম করতেছে যে 25 থেকে 30% নারী সিট লাগবে, হয়তো বা 25টা নারী আমরা আপনাকে আনতে পারবো না। বাট আমরা কি দেখাবো? 2টা নারীও আজকে নিজের যোগ্যতায় একটা নির্বাচন জিতে, তাইলে ওই 2টা নারী 100টা নারীর জন্য একটা আইডিয়ালিস্টিক সিনারিও ক্রিয়েট করে যাচ্ছে। ওই 100টা নারীর জন্য যে আইডিয়ালিস্টিক সিচুয়েশনটা ক্রিয়েট করে যাচ্ছে, ওই 100টা নারী আরও 1 কোটি নারীর জন্য একটা এক্সাম্পল হিসেবে দাঁড়াইতেছে। এই এক্সাম্পল স্বরূপ আমরা পুরো ন্যারেটিভটা প্রিচ করে যাচ্ছি যে একটা নারীর আজকে যোগ্যতায় দাঁড়ানোর জন্য কোনো ধরনের কোটার দরকার নেই। কোটা কাদের দরকার? কোটা সিস্টেমটার ইউটিলাইজেশনটা আসছে কোত্থেকে? আমরা মনে করি সুবিধা বঞ্চিত মানুষের কোটা দরকার। আপনি একটা ভার্সিটি পড়েও নারীকে যদি সুবিধা বঞ্চিত বলেন, তাহলে আমরা মনে করি ওখানে আপনি ওই মানুষের যে এডুকেশনটা, কোয়ালিটিটা, স্কিলটা, ওইটাকে অনেক ডিমেরিট করতেছেন। আপনি ওই মানুষের যে অ্যাকচুয়াল স্কিলটা, ওই স্কিলটার ভ্যালু কোনোদিন করতেছেন না। ইভেন ইফ আজকে ওরা যে কেসটা আমাদেরকে দিচ্ছে যে 25 থেকে 30% নারী আসনে আসবে, আমরা মনে করি ওই 25 থেকে 30% নারী কোনোদিন আসলে ভ্যালু পাবে না। পৃথিবীর সব মানুষ দেখবে যে ভাই ওই মানুষটা কোটায় আসতেছে। মানুষের মেন্টালিটিটা এরকম গড়ে উঠবে যে একটা নারী শুধুমাত্র কোটায় আসা সম্ভব। একটা নারীর যে নিজের যোগ্যতা আছে, নিজের মেরিট আছে, এইসব যোগ্যতা ক্যাটার করা পৃথিবীকে ক্যাটারই করবে না। নারী যে এতদিন মানে আপনি কোটা সিস্টেমটা চালু করতেছেন, পৃথিবীকে বুঝাই দিতেছেন যে ভাই নারী একটা নিচু জনগোষ্ঠী। আপনি এই জিনিসটা আরও ক্লিয়ারলি আই ওয়াশ করে দেখাই দিচ্ছেন যে ভাই তুমি পারো না বিধায়, আমি চেয়ে নিব আপু, তুমি পারো না বিধায় আজকে তোমাকে এই আর্জেন্সিটা দেখানো হইতেছে। তো আমরা মনে করি আমরা এখানে কোয়ালিটির দিক থেকে অনেক ইম্পর্টেন্ট দিচ্ছি রাদার দেন কোয়ান্টিটেটিভ। আমাদের দরকার নাই প্রত্যেকটা আসনে 100টা মেয়ে থাকা। আমরা মনে করি প্রত্যেকটা আসনে যদি 5টা মেয়েও থাকে তাহলে নিজের যোগ্যতায় এসে দাঁড়াবে। আজকে থেকে 2 বছরের মধ্যে যদি আমরা এই সিস্টেমটা ডেভেলপ নাও করতে পারি, আমাদের টার্গেট হচ্ছে হয়তো বা 10 বছর পরে আমরা এরকম একটা পলিটিক্যাল স্টেবল সিচুয়েশনে তৈরি হয়ে যেতে পারবো যেখানে বাংলাদেশের মানুষের মেন্টালিটিটা ওরকম গ্রো করবে যে ভাই নারীরা আজকে নিজের যোগ্যতায় এসে দাঁড়াতে পারে, নারীরা আজকে কথা বলতে পারে। রাদার দ্যান দ্যাট আপনি যদি প্রাচীনকালের ওই মেন্টালিটিতে নিয়ে থাকেন যে নারীদের আজকে দাঁড়ায় কথা বলার যোগ্যতা নাই, সেই জিনিসটা কখনো লং টার্ম একটা প্রবলেম ফিল আপ করবে না। এখন ভাই আপনি হয়তো আজকে একটা কোটা সিস্টেম চালু করে নারীদেরকে পার্টিসিপেট করাইলেন, আর হঠাৎ করে 5 বছর পর অন্য একটা সরকার এসে ওই কোটা সিস্টেমটাকে বন্ধ করে দিল, তখন জিনিসটা কি হবে? তখন কিন্তু আগের যেই জিনিসটা চালু ছিল ওইটাই আবার হয়ে যাবে। রাদার দ্যান দ্যাট কোনো ইউটিলিটারিয়ান বেনিফিট আনতে পারতেছেন না আপনি। আমরা মানুষজনকে এই জিনিসটা বুঝাইতে পারতেছেন না যে ভাই নারীর যে পার্টিসিপেশনটা এটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এটা পার্টিসিপেশন করার মাধ্যমে যে আপনার যে টার্গেটটা ছিল যে পুরো পৃথিবীটাকে বা আপনার দেশের মানুষের মেন্টালিটিটা লিবারাল বানানোর, এই লিবারাল বানানোর অ্যাবিলিটিটা আপনি কখনোই করতে পারতেছেন না। এখানে বেসিক্যালি প্রবলেমটা কোথায়? প্রবলেমটা 2টা জায়গায় দেখা দিবে। ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা আসে 2 টাইপের মেন্টালিটির স্টুডেন্টরা আসে। ফার্স্ট যারা আসে হচ্ছে কি এরকম একটা মেন্টালিটি নিয়ে যে ভাই ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা নারীরা হয়তো অনেক লিবারাল, তারা হয়তো বা নারীদেরকে অনেক সুযোগ সুবিধা দেয়। এই পার্টিকুলার এই লিবারাল মানুষের মেন্টালিটিটা হার্ম কেমনে করে? ভাই লিবারাল মানুষরা যখন এসে দেখে, ও হয়তো বা ক্লাস 11 পর্যন্ত জানতো যে এই দেশ ভাই সমাজ নারীদেরকে ভোট দেয় বা নারীদেরকে ভ্যালু করে। ও যখন এসে দেখবে যে নারীদেরকে ভ্যালু করার জন্য একটা পার্টিকুলার কোটা সিস্টেমের আবিষ্কার করা হয়েছে, তখন ওই মানুষের লিবারাল থিঙ্কিংটা আর লিবারাল করতে পারবে না। ওর মাথায় জিনিসটা অলরেডি টাইড আপ হয়ে যাবে যে ভাই এখন থেকে মনে হয় শুধুমাত্র কোটা দিয়ে নারীদেরকে জাগ্রত করা সম্ভব। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। 2 নাম্বার যে স্টুডেন্টগুলো আসে ওরা অলরেডি হয়তো বা গ্রামগঞ্জের স্টুডেন্ট, ওরা হয়তো বা জানেই না যে নারীরা লিবারাল। ওরাও যখন এসে দেখতেছে ভাই কোটা সিস্টেম দিয়ে নারীদেরকে উঠানো হয়, ওই টাইপের যাদের লিবারাল চিন্তা ভাবনাটাই ছিল না ওদেরকে আপনি ওই সেম চিন্তা ভাবনার মধ্যেই শেষ পর্যন্ত রাখতেছেন যে ভাই হ্যাঁ নারীরা তাদেরকে কোনোদিন উঠানো সম্ভব না, কারণ শুধুমাত্র কোটা দিয়ে নারীদেরকে উঠানো সম্ভব। আমরা মনে করি আমরা এরকম একটা পৃথিবীতে বসবাস করতে চাই যেখানে প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ চাহিদা, নিজ নিজ স্কিল, নিজ নিজ মেরিট দিয়ে একটা এরকম পর্যায়ে এসে দাঁড়াবে যখন প্রত্যেকটা নারীকে তাদের নিজের চাহিদার জন্য ভ্যালু করা হবে, তাদের নিজেদের স্কিলের জন্য ভ্যালু করা হবে। ইভেন ইফ হয়তো বা ওদের ওয়ার্ল্ডের মতো 25 থেকে 30% নারী সংযোগ আমরা আনতে পারবো না, বাট যে 5 জনকে আনতে পারে আমরা মনে করি সেটা নিয়ে আমরা অনেক প্রাউড। থ্যাংক ইউ। বিতর্কটা সরাসরিভাবে আপনার জন্য শুধুমাত্র ছাত্র রাজনীতি নিয়ে, তার মানে ওনারা ইন্টারলি এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বললো যে ইলেকশনে দাঁড়ালে আসলে হচ্ছে ভোট দিবে কি দিবে না, আমার কাছে মনে হয়েছে বিতর্কটা অনেকটা চুয়াডাঙ্গা 4 আসনে আসলে হচ্ছে কে দাঁড়াবে তাকে নিয়ে আসলে হচ্ছে বিতর্কটা করছে এলো। বিতর্কটা কখনোই তাদেরকে নিয়ে না, বিতর্কটা আপনার জন্য হইতে পারে আপনার যে পাবনা টেকনোলজি ইউনিভার্সিটি আছে সেখানেও নতুন করে একটা স্টুডেন্ট কাউন্সিল আসলে হচ্ছে আপনার ক্রিয়েট করা হয়, কিংবা সেখানে যদি একটা স্টুডেন্টদের জন্য আপনার একটা নতুন করে সংসদ ক্রিয়েট করা হয়, কিংবা নর্মাল যে গভর্নমেন্ট কলেজগুলো আছে তারাও যদি আসলে এই ধরনের সিস্টেমের মধ্যে ইনক্লুডেড হইতে চায়, কিংবা আপনার জন্য পাবলিক ইউনিভার্সিটির বাইরে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে তারাও যদি ভবিষ্যতে এই
ধরনের আপনার সিস্টেমেটিক ওয়েতে যাইতে চায়। এই ধরনের জায়গাগুলোতে আমার ইনিশিয়ালি নারীদেরকে কোটা দিয়ে তুলে আনা উচিত কিনা বিতর্কটা আসলে হচ্ছে এই জায়গাটাতে ছিল। আমি জানি না কেন ওনাদের ইন্টার ডিসকাশনের মধ্যে এই ধরনের কথাবার্তাগুলো আসলো, যে কেন আসলে চুয়াডাঙ্গার মানুষজন আসলে নারীদেরকে ভোট দিবে না, তারা হয়তো ওই জায়গাগুলোতে লিবারেল না এটসেট্রা এটসেট্রা। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো অনেকটা হচ্ছে কি আপনার জন্য ফ্রেমের বাইরে, বাট এটার বাইরে যে তারা যে কথাবার্তাগুলো বলার চেষ্টা করলো, যদি আসলে বাকি কথাবার্তাগুলোকে সত্য ধরেও নেই, যে এক নাম্বার আপনার তো আসলে এইভাবে মানুষগুলোকে তুলে আনার দরকার নাই, তাহলে আসলে যে মানুষটা গ্রাম থেকে আসবে সে তার ভার্সিটিতে যদি সে আসে, সে এসে দেখবে যে আপনার নারীদেরকে জায়গাটাতে কোটা দিয়ে তুলে ধরা হয় বা কোটা দিয়ে আসলে সামনে আনা হয়। ফ্লিপ সাইডটা দেখতে কিরকম, নারীদেরকে কোটা দিয়ে তুলে আনা হয় না। যদি তার কাছে এটাই মনে হয় যে আপনার নারীদেরকে শুধুমাত্র কোটা দিয়ে তুলে আনতে হয়, তার মানে তার কাছে অন্য কোনো এক্সাম্পল নাই, তার মানে ওই ইউনিভার্সিটিতে কোটার বাইরে নারীদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। তাহলে আপনার জন্য কোন এক্সাম্পলটা বেটার? একটা জায়গা যেখানে আপনার নারীদের কোনো ধরনের রিপ্রেজেন্টেশন নাই, আরেকটা এক্সাম্পল যেখানে অ্যাটলিস্ট আপনার নারীদেরকে ইউনিভার্সিটি অথরিটি বলেন, গভর্নমেন্ট বলেন, অ্যাটলিস্ট এট সাম লেভেল তুলে আনার চেষ্টা করা হইতেছে। আপনার ওই নারীগুলো অ্যাটলিস্ট প্রুফ করার চান্সটা পাইতেছে যে আমি ভার্সিটির এই জায়গাগুলোতে নিজেদের মতামতগুলো দিতে পারি। নারীরা হয়তো এই ব্যাপারগুলো এইভাবে দেখে, আপনি সান্ধ্য আইন কিংবা অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে যেভাবে কথাবার্তা বলেন সেগুলো হয়তো নারীদের সাইড থেকে আপনার পার্সপেক্টিভগুলো একটু ডিফারেন্ট। আপনার যে নারীরা আছে তারা হয়তো সাংস্কৃতিক জোট কিংবা অন্যান্য কাজের যে জিনিসগুলো আছে ওখানে সিকিউরিটি ধারণাগুলোকে যেখানে দেখা হয় সেগুলো হয়তো নারীদের পার্সপেক্টিভ ডিফারেন্ট। আমরা বিশেষ করি এইরকম জায়গাগুলোতে নারীরা যখন কথাবার্তাগুলো বলতে পারবে যেগুলো কখনো আসলে পুরুষদের সাইড থেকে হয়তো আপনার চিন্তা ভাবনা করা পসিবল না, তারা যখন এই জিনিসগুলো ফেস করে না, আমরা বিশেষ করি ওই মোমেন্টগুলোতে আপনার এই নারীদের সাইডগুলো থেকে তারা প্রুফ করতে পারবে যে আপনার এই নারীদেরকে যারা হয়তো আপনার এই চান্সগুলো পায় না কথাবার্তাগুলো বলার, তাদের সাইড থেকে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশনগুলো আসতে পারে। আমরা বিশ্বাস করি ওনাদের ওয়ার্ল্ডের মধ্যে এই এক্সাম্পলগুলো কোনোদিনও এক্সিস্টই করে না। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে এই কথাবার্তাগুলো বলার কোনো চান্স তাদের ওয়ার্ল্ডে নাই, বাট আমাদের ওয়ার্ল্ডে যখন এই কথাবার্তাগুলো বলার চান্স অ্যাটলিস্ট আমি কোটা দিয়েও বলি, পরবর্তী দিন আমাকে তো আসলে হচ্ছে এই জিনিসটা কোটা দেওয়ার কি দরকার আছে? আমি তো অলরেডি দেখছি আমার 4th ইয়ারের সিনিয়র আপু এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারে, তার কথাবার্তাগুলো মানুষজন ভ্যালিডিটি দেয় কিংবা মানুষজন ভ্যালু দেয়। তাহলে আমি যদি কালকে নর্মাল অবস্থায় আপনার ডাকসুর জিএস এর পদে যদি আমি ইউনিভার্সিটিতে আপনার রিপ্রেজেন্টেশন করতে চাই, মানুষজন হয়তোবা যেহেতু আমার আপুকে ভ্যালিডেশন দিচ্ছে, আমার কথারও ভ্যালু থাকতে পারে, এই জিনিসটা সে হয়তো বিশ্বাস করতে পারে, তার মানে আমি নিজেই আসলে ইনক্লুসিভ ওয়েতে আসলে যে আমি রাজনীতিতে যাইতে পারি। আমরা বিশ্বাস করি এই যে ছোট্ট ছোট্ট ইনসেন্টিভগুলো আপনার ওয়ার্ল্ডের মধ্যে কাজ করতে পারে, সেটা কখনো ওনাদের ওয়ার্ল্ডে ফ্রম দ্য ভেরি বিগিনিং কাজই করতে পারে না। ওনারা যে কথাগুলো বললো যে আপনার এটার পরবর্তীতে, তাহলে আপনার জন্য অল্টারনেটিভটা কি? আপনি সিস্টেম ঠিকঠাক করেন, মানে আপনার বাংলাদেশের এডুকেশনের সিস্টেম আপনি গত 10, 20, 40 বছর ধরেই ঠিক করার চেষ্টা করতেছেন, করতে পারেন নাই। আমি জানি না আগামী 10 বছরে তারা কি এমন ড্রাস্টিক চেঞ্জ দিবে যেটা আসলে তারা করে এটা চেঞ্জ করতে পারে। আমরা বিশেষ করে এটা করতে পারি না। ইভেন যদি এটা করতে পারেও, সেই জায়গা তো আপনি দেখবেন আপনার এই নারীদেরকে উপরে আনার আসলে কথাবার্তাগুলোই বলা হবে যে নারীরা আসলে তুলনামূলকভাবে আপনি এই জায়গাগুলোতে কথাবার্তা বলা হয়তো চান্সটা কম পায়, তাদেরকে এই জায়গাতে বলা উচিত। বাট এই ইমিনিভ কেস বিতর্কটা আমরা কখনোই শুধুমাত্র জেনারেল কেসে করতেই চাই না। আপনি জেনারেল কেসেও কেন আসলে কোটা প্রিন্সিপালি দেন এবং কেন এটা অ্যালাইন, সেই ডিসকাশন একটু পরে করবো। বাট আমরা যে আপনাকে ইন্টারলি বাংলাদেশের প্রেজেন্ট সিনারিওটা বুঝাইলাম যে কেন আসলে বাংলাদেশের বর্তমান যে ছাত্র রাজনীতি আছে, সেই ছাত্র রাজনীতি আসলে নারীদের একটা প্ল্যাটফর্মের খুব বড় অভাব, এবং এই প্ল্যাটফর্মের অভাবটা যেন না থাকে সেই জন্য নারীদেরকে এইভাবে প্ল্যাটফর্মগুলো ছোট ছোট করে তৈরি করে দেওয়া দরকার। এই ডিসকাশনের কোনো ইন্টার আর্গুমেন্টেশনের রিপ্লাই আপনার কাছে ওপেনিং অপোজিশনের কাছেই নাই। ডিএলও যদি এখন এসে বলো আমার রিপ্লাই দেওয়ার কোনো আসলে জায়গা না, আমি জানি না কীভাবে তারা আর্জেন্সিটা ডিল করবে। বাট ফ্রম দ্য ভেরি বিগিনিং চিন্তা করে দেখেন আপনার যে কোনো জায়গাতে কোটা কাদেরকে দেওয়া হয়, যাদেরকে আপনি হিস্টোরিক্যালি কয়েক বছর ধরে কিংবা হচ্ছে আপনার কয়েক জেনারেশন ধরে হয়তো আপনি তাদেরকে অপ্রেস করছেন, অপ্রেস করে তাদের মেন্টালিটি বলেন, তাদের ইভলিউশন বলেন, এমনভাবে আসলে চেঞ্জ করতে বাধ্য হয়েছেন যে তারা আসলে কোনো পজিশনে যে এইরকম জায়গাগুলোতে তারা আসলে খাপি খাওয়াইতে পারে না। আমরা ইন্টারলি ফার্স্টে যে কনটেক্সটটা সেট আপ করছে যে বাংলাদেশ গত 25 বছরে কোন কোন সিনারিওর মধ্যে দিয়ে গেছে আপনার নারীদের জন্য, চিন্তা করে দেখেন যেই বাচ্চাটা এখন হয়তো আপনার হলিক্রস থেকে হয়তো পাস করে মাত্র ভার্সিটিতে উঠবে, ওর কোনোদিন ওই ড্রিমটা আসবেই না যে আমি রাজনীতিতে যোগ দিব, কজ তার কাছে এই ধরনের কোনো এক্সাম্পল নাই যে সে কোনো নারী রাজনীতির এই ধরনের প্ল্যাটফর্মগুলো দেখছে গত 20 বছরে। তার মানে তার মাথার মধ্যে এই ধরনের কোনো ইনসেন্টিভ স্ট্রাকচার, এই ধরনের কোনো ইন্ডক্ট্রিনেশন কোনোদিনও তৈরি হয় নাই, তার মাথার মধ্যে এই ধরনের কোনো স্বপ্ন কোনোদিন আসে নাই যে নারীরা এই কাজগুলো করতে পারে, আমার জন্য হয়তো এই জায়গাতে ইনক্লুডেড হওয়া দরকার। আমরা বিশ্বাস করি এই সিনারিওগুলো যখন আপনি দেখেন ওই মোমেন্টেই যে এদের মধ্যে যেহেতু আপনি কোনো ধরনের ড্রিম ক্রিয়েট করতে পারেন নাই, এই যেগুলো জিনিসগুলোকে আপনার হচ্ছে রিবিল্ড করা দরকার, এইরকম পজিশনগুলোতে আপনি গভর্নমেন্ট হিসেবে আসলে ইন্টারফেয়ার করেন।
গভর্নমেন্ট হিসাবে আপনি ইন্টারফেয়ার করার রাইটটা রাখেন কিনা সেই ডিসকাশন আমরা ফার্স্টে গেছি যে গভর্নমেন্ট আপনি কেন তৈরি করেন যেই কাজটা আপনি একলা করতে পারেন না, 2 জনে করতে পারেন না, 50 জন বা 100 জনের রিপ্রেজেন্টেটিভ হয়ে করা দরকার। আপনি একজন হিসাবে বা একজন নারী হিসাবে এই ব্যারিয়ারগুলো কোনোদিনও ব্রেক করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে আমি একজন নারী, আমি চাইলেই কালকে যে আসলে রাজনৈতিক দল খুলে ফেলতে পারবো, পারবেন না। আপনার দেশের মধ্যে রাজনৈতিক দলের কোনো এক্সিস্টেন্সও নাই। তার মানে গভর্নমেন্ট যে কাজ করার জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং তৈরি হয়েছে, সেই কাজগুলোর মধ্যে এটাও পড়ে যে গত 20 বছরে যে কোলাটারাল ড্যামেজের কারণে এই ধরনের প্ল্যাটফর্মগুলো নাই, সেগুলো রিবিল্ড করা। তার আগে পিওআইটা হচ্ছে মানে যদি আপনি কোটা নেন, ঠিক আছে, তাহলে আপনাকে রেসপেক্ট করবে, আপনার রিভার্স পলিটিক্স হবে না, এটার মেকানিজমটা মানে আপনি আসলে হচ্ছে নর্মাল অবস্থাতেই নারী হিসাবে রাজনীতি যদি করেনও, তার পরবর্তীতেও আপনার নামে বহুত কিছু চলে, মানে লিটারালি আসলে হচ্ছে গিয়ে চরিত্র নিয়ে কথাবার্তা বলা থেকে দুনিয়ার সব কিছু চলে। আমি বিশ্বাস করি না কেন আসলে হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র কোটা দিলেই এই জিনিসটা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যায়। ইন এভরিফ কেস আমরা এই ট্রেড অফটা মানতেও রাজি যে এই নারী তো কোটা দিয়ে আসছে, এই কারণে হয়তো বা তার ক্রেডিবিলিটি কম। যদি ক্রেডিবিলিটি কম এটা আমরা মাইনাও নেই, তার পরবর্তীতে অ্যাটলিস্ট এই নারীটা কাজটা করতে পারতেছে কিংবা কাজ করার একটা চান্স পাইতেছে, তার যে ফিয়ার মেকানিজম যে আমি তো কোনোদিন আসলে এই জায়গাটা যাইতেই পারবো না, কিন্তু এই জায়গায় যাওয়ার জন্য আমার যে স্ট্রাগলটা করা লাগবে, আমার যে প্রচারণাগুলো এক্সট্রা করে করা লাগবে পুরুষদের তুলনায়, এই ভয়ের কারণে যে কোনোদিন আপনার এই প্ল্যাটফর্মগুলোতে আসার কথাবার্তা চিন্তা ভাবনা করবে না, ওরা অন্তত এই জায়গাতে আসবে। আমরা বিশ্বাস করি আপনি যে ক্রিটিসিজমের কথাবার্তাগুলো বলছেন, এইটা আপনার ওই ক্রিটিসিজমের মুখের সবচেয়ে বড় আসলে হচ্ছে আপনার ফিডব্যাকগুলো দেয় যে তুমি যাকে ক্রিটিসিজম করছো তাকে আমি প্ল্যাটফর্মটা দেওয়ার পরে সে কাজটা করছে, দ্যাট মিনস তুমি যে ক্রিটিসিজমগুলো করছো সেই ক্রিটিসিজমগুলো ফালতু, এবং এই মানুষগুলোকে আসলে যে চান্সটা দেওয়া সবচাইতে আসলে ভালো কাজ রয়েছে। আমরা বিশ্বাস করি আপনাদের অপোজিশনাল ওয়ার্ল্ডে নারীদেরকে ইনসেন্টিভ দেওয়ার মতো কোনো মেকানিজম কোনোদিন ছিল না, কোনোদিন থাকবেও না। এবং আপনি যদি বলেনও যে আমি এটা আগামী 10 বা 15 বছরে করে ফেলবো, আপনার বাংলাদেশের এত আসলে হচ্ছে ভালো অবস্থা, এখন ইন্টারিম গভর্নমেন্ট এইভাবে আপনার দেশ চালাইতেছে, আপনি কিভাবে আগামী 10 বছরে আপনার কান্ট্রি রিবিল্ড করবেন সেটা আমরা জানি না। ধন্যবাদ। আমি তাদের আসলে ক্লেমটা বুঝতেছি না, কারণ ক্লেমটা খুবই ভেগ। আপনার কাছে কোনো নারী নেতৃত্বের মানে কোনো রকমের রিপ্রেজেন্টেশন নাই, এই কারণে কেউ নারী নেতৃত্বের জন্য দাঁড়াতেই যাবে না। এই কোয়েশ্চেনটা প্রথমত রং, এবং এই কোয়েশ্চেনটা কেন রং আমি আপনাকে 2টা লেয়ারে দেখাবো। লেয়ার নাম্বার 1, তারা বলতেছেন যে নারীর কোনো রিপ্রেজেন্টেশন নাই। আমি আপনাকে দেখাই যাবো যে ডাকসুতে প্রবাবলি 28 জন পোস্টেড নেত্রী আছে। আপনি দেখতেছেন যে উম্মে ফাতিমা যে কিনা এই ছাত্র আন্দোলনের সময় যে কিনা দাঁড়িয়েছে, আপনি দেখছেন প্রাপ্তি তাপসীর মতো মানুষজন যারা কিনা দাঁড়াচ্ছে এবং মানুষজনকে দেখাচ্ছে। তার মানে হচ্ছে আপনার সামনে কোনো রকমের নারী নেতৃত্ব নাই, এই জন্য আপনি কোনো দিন দাঁড়াতে পারবেন না। এই কথাটা প্রথমত খুবই মিথ্যা কথা। এই কথার উপরে ডিবেট বেস করে করলে আসলে আপনি ডিবেটটা জিতবেন না। বাট মোর ইম্পর্টেন্টলি আমি আপনাকে আরও একটা খুবই সুন্দর কথা বলি। আপনি বলতেছেন যে আমরা ডিবেট করতেছি খুবই এমন একটা জায়গা যেটা খুবই কনজাস্টেড। আপনারা প্রবলি কনজাস্টেড জিনিসটা প্রথম থেকে শুরু করছিলেন, বাট লেটার অন আমি যদি মনে করি আপনি খুবই লিবারাল একটা স্টেটে কথা বলতেছেন, তারপরও এই বিতর্কটা আমরা জিতবো। তারপরও কেন আমরা এই বিতর্কটা জিতবেন? প্রবাবলি আপনি চিন্তা করে দেখেন, ইউএসের মতো একটা লিবারাল জায়গায় যেখানে কিনা কোনো দিন নারী নেতৃত্ব দাঁড়ায় নির্বাচন জিতে নেই, তার মানে কি গত বছরগুলোর মধ্যে কোনো নারী নেতৃত্বে দাঁড়ায় নাই? প্রবাবলি দাঁড়াইছে। তার মানে নারীদেরকে জিততে হবে এইটা দেখাইতে হবে, বা কোটা দিয়ে জিতাইতেই হবে এইটা দেখালেই নারী নেতৃত্ব আসবে, এই আইডিয়াটাও রং। আপনি প্রবাবলি না জিতলেও বেটার হতে পারেন। তার মানে তাদের ইনিশিয়াল অ্যাজাম্পশনটা, যে অ্যাজাম্পশনের উপরে তারা ডিবেট করতেছে, এই অ্যাজাম্পশনটা রং। কিন্তু আমরা আপনাকে 2টা দিক থেকে দেখাবো কেন এই অ্যাজাম্পশনটা হইলেও এই ডিবেটটা আমরা জিতবো। কারণ প্রথমত আপনি যদি এই নির্বাচনে দাঁড়ান এবং আপনি যদি কোটা ছাড়া দাঁড়ায় যদি একজনও জিতে, এই একটাই আপনার জন্য উইন, কারণ আপনি জিতে গেছেন, এটা তো সেরা একটা পর্যায়ে আপনি জিতে গেছেন। বাট মোর ইম্পর্টেন্ট, আপনি যদি হেরেও যান, এটা প্রবাবলি আরও 5-10টা নারীর জন্য ইন্সপায়ারিং, কারণ আপনার সামনে এতগুলো হার্ডেল ছিল, আপনি এতগুলো হার্ডেলকে ওভারকাম করার চেষ্টা করেছেন, আপনি চেষ্টা করেছেন সমস্যাগুলো সমাধান করে আপনি এই নির্বাচনে জিতার চেষ্টা করেছেন। তার মানে যে সমস্যাগুলো সমাধান করে নির্বাচনে জিতে যেতে পারে সে তো সবার জন্য একটা ইন্সপায়ারিং মডেল। বাট যে হেরেও যায় সে কখনো আপনাকে ডিসকারেজ করে, সে আরও আপনাকে ইনকারেজ করে যে প্রবাবলি পরের বার আপনি দ্বারা জিততে পারবেন, পরের বার আপনি দ্বারা নারীদের উন্নয়ন করতে পারবেন। আমরা মনে করি যে এই আইডিয়াটা প্রথমত এক্সিস্ট করে। সেকেন্ডারিলি তারা আমাদেরকে যে বড় কোয়েশ্চেনটা করার চেষ্টা করে যে ভাই দেখেন, আপনি তো সিস্টেমকে কখনো চেঞ্জ করতে পারেন না, সিস্টেমের কখনো উন্নয়ন করতে পারেন না। এর এক্সাম্পলটা তারা কী দেন? এক্সাম্পলটা দিলেন, দেখেন আপনি তো কখনো আপনার এডুকেশন সিস্টেমকে আপনি চেঞ্জ করতে পারেন নাই, তার মানে প্রবাবলি আপনি নারী ভোটারদের যে ভালো করার জন্য যে সিস্টেমটাকে চেঞ্জ করার কথা বলতেছেন, এই সিস্টেমটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। প্রবাবলি উই কনসিড যে আমরা কখনো সিস্টেমকে কখনো ভালো করে ফেলতে পারবো না। আপনি দুনিয়ার কোনো পলিসি দেখাতে পারবেন না যে পলিসির মাধ্যমে সিস্টেম চেঞ্জ হয়ে একদম উড়াধুরা সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু আমরা আপনাকে কী দেখাবো? প্রবাবলি এটা সবচেয়ে সুন্দর এক্সাম্পলটা হয়েছে আপনি যখন বাংলাদেশের মতো একটা জায়গায় যখন আপনি ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলেন, বাংলাদেশের সকল মানুষ কি ফ্যামিলি প্ল্যানিংকে অ্যাকসেপ্ট করছেন? না। বাট আপনি যখন মানুষকে সচেতন করার চেষ্টা করছেন,
মানুষজন এটাকে অ্যাকসেপ্ট করা শুরু করেছে, আচ্ছা ঠিক আছে এটাকে আমি বিশ্বাস করতে পারি, এটা আমার কোনো একটা চেঞ্জেস আনতে পারে। তার মানে হচ্ছে আপনি যদি মানুষকে সচেতন করতে যান বা আপনি যদি সিস্টেমটাকে অ্যাটলিস্ট ইনহেরেন্টলি অল্প একটু টুইস্ট করার চেষ্টা করেন, যেখানে মানুষকে নারীদেরকে ভোট দেওয়ার জন্য বা নারীরা যে দাঁড়াচ্ছে তাকে স্লাট শেমিং না করে অথবা তাকে কোনো রকমের শেমিং না করে তাকে ভোট দেওয়া যেতে পারে বা সে একটা ভালো নেতৃত্ব হতে পারে, এটা আপনি বুঝতে পারেন, এটা আপনি করতে পারেন। এটার জন্য আপনার সিস্টেমকে আহামরি চেঞ্জ করা লাগবে না, মানুষজনকে বুঝাতে হবে যে ভোট দিলেই বা আমি ওকে আনলেই বা ও যদি যোগ্য প্রার্থী হয় তাহলে প্রবাবলি আপনি আপনার দেশের উন্নয়ন করতে পারবেন। আমরা মনে করি যে এই আইডিয়াটাও এক্সিস্ট করে। তাহলে এই বিতর্কটা কেন ওপেনিং অপোজিশন জিতবে? ওপেনিং অপোজিশন আপনাকে 3টা আর্গুমেন্ট দিবে। আর্গুমেন্ট নাম্বার 1, নারীরা প্রবাবলি কেপেবল ইনাফ, মানে নারীরা প্রবাবলি এইখানে জিততেই পারবে, ওর জন্য আলাদা করে কোটা দিয়ে ওকে জিতানোর দরকার নাই। কেন? এটার এক্সাম্পলটা কি? এটার এক্সাম্পলটা হচ্ছে যখনই আপনাকে প্রাইম মিনিস্টার ডিবেটটা শুরু করলেন, প্রাইম মিনিস্টার শুরুতেই আপনাকে বোঝানোর চেষ্টা করলেন যে ভাই দেখেন আপনার তো আগেকার দিনের অবস্থা খুবই ভালো ছিল, বাট এখন তো প্রবাবলি ইমার্জিং, তার মানে নারীরা ইমার্জ করতেছে। প্রবাবলি যখন আপনাকে হল থেকে ভাত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছিল তখন ওরা প্রতিরোধ গড়ে তুলছে। তার মানে হচ্ছে নারীদের অবস্থা এতটাই বাজে যে ও নির্বাচনে দাঁড়ালেও কোনোদিন জিততে পারবে না, অথবা নেতৃত্ব দিতে গেলে ও নেতৃত্বের কথা শুনবে না, এই ব্যাপারটা এখন এক্সিস্ট করে না। প্রবাবলি এটা ইমার্জিং মানে হচ্ছে কয়েকদিন পরে নির্বাচন জিততেও পারে, এবং আমরা ইনসেন্সেসও দেখি যেখানে তারা নির্বাচন জিতেছেও। তার মানে হচ্ছে আমাদের ওয়ার্ল্ডে আপনাদেরকে টোকেনিস্টিকভাবে এনে দেখানো যে আপনি ওকে নির্বাচন জিতাই দেওয়া লাগবে বা ওর একটা কোটা না থাকলে ও কখনো নির্বাচন জিততে পারবে না, এই আইডিয়াটা এক্সিস্ট করা উচিত না। আমি চেয়ে নিব ভাই, এই আইডিয়াটা এক্সিস্ট করা উচিত না, কারণ এই ওয়ার্ল্ডে আপনি নির্বাচন জিতে আসতে পারেন। বাট মোর ইম্পর্টেন্টলি আমরা কেন মনে করি যে এই কোটা দেওয়ার আইডিয়াটা রং? কেননা এইটা ন্যারেটিভটা খারাপ। ন্যারেটিভটা কেন খারাপ? দ্য মোমেন্ট আপনি, সেকেন্ড আর্গুমেন্টটা খুব ইম্পর্টেন্ট, দ্য মোমেন্ট আপনি দেখে কোটা দেওয়া শুরু করেন, আপনি মানুষের আপনার ন্যারেটিভটা এটা দেওয়া শুরু করেন নারীরা উইক। তার মানে নারীরা উইক মানে কি? নারীরা কখনো জিততে পারে না। প্রবাবলি হ্যাঁ, তারা যে কথা বলতেছেন যে নারীরা প্রবাবলি অনেক বছর ধরে অপ্রেস সাপ্রেস, আমরা এটাকে আমরা এটা বিশ্বাস করি না। নারীরা প্রবাবলি বিশ্ববিদ্যালয়ে পড়ে এতটাই অপ্রেস যে ও নির্বাচনে দাঁড়ালে ওকে কেউ ভোট দিবে না, কারণ এখানে অনেক লিবারেল মানুষজন আছে, এখানে মানুষজন পড়াশোনা করতে আসে, এরা বুঝতে পারে কেন নারী নেতৃত্ব দরকার। বাট ইভেন ইফ তারা যদি আমি ধরেও নেই যে তারা এই পৃথিবীতে এটা এক্সিস্ট করে যে নারীরা জিততে পারবে না, তার মানে আপনি কোটা দেওয়া শুরু করবেন, ওটা বিশ্বাস করে নেবে যে নারীরা কখনো নিজের থেকে জিততে পারবে না। এই ন্যারেটিভটাই উইক, এই ন্যারেটিভটাই প্রমাণ করে নারীরা উইক, এবং আপনি উইক ন্যারেটিভকে আরও উইকার বানাতে দিতেছেন। তার মানে নারীরা নিজেরা জিততে পারবে, নিজেদের ওয়ার্ল্ডে ভালো করতে পারবে, এইটা আপনি কখনো বিশ্বাস করতে চান না। পিওয়াই ফ্রম দ্য লোয়ার হাউস। আপনাদের যে নারীগুলা জিতে তারা ম্যাক্সিমামই হচ্ছে একটা প্রিভিলেজ পলিটিক্যাল ফ্যামিলি থেকে। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। প্রবাবলি ও একটা খুবই প্রিভিলেজ একটা জায়গা থেকে জিতে আসে, হ্যাঁ ঠিক আছে, বাট ও তো জিততেছে তাই না? বাট মোর ইম্পর্টেন্ট আপনি বোঝার চেষ্টা করেন, একটা প্রিভিলেজ নারী জিতার মানে কি চুয়াডাঙ্গা থেকে অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে কেউ কোনোদিন জিতবে না? না, প্রবাবলি আরও ওই প্রিভিলেজ নারীটা জিতা প্রমাণ করে যে ওই ছোটোবেলার মানুষগুলো আরও ইন্সপায়ার্ড হবে, ওরা মনে করা শুরু করবে যে আমিও জিততে পারি। এখন এটার ইম্পর্টেন্ট সাইডটা কি? ইম্পর্টেন্ট সাইডটা হইতেছে আমরা হয়তো এই পৃথিবীতে এইটাও হইতে পারে যে চুয়াডাঙ্গার একটা মানুষ কখনো নির্বাচনে জিততেছেই না বা কখনো নারী নেতৃত্ব দিতেছে না, বাট নেতৃত্ব দেওয়ার আইডিওলজিটা কি? বাট আপনি কোন নেতৃত্ব থেকে মানে কোন আইডিওলজিতে নেতৃত্ব দেন? আপনি আইডিওলজিটাই হইতেছে আপনি একটা কোয়ালিটেটিভ, আমি নিব না, আপনি একটা কোয়ালিটেটিভ সাইড থেকে ওই মানুষকে উন্নয়ন করতে চান। তার মানে প্রবাবলি তাদের ওয়ার্ল্ডে যদি তারা দেখাতেও পারে যে আমি 100টা নারীকে নিয়ে আসতে পেরেছি যারা নেতৃত্ব দিতেছে, আমাদের ওয়ার্ল্ডে আমরা যদি দেখাতে পারি যে আপনি একটা নারী, অথবা প্রবাবলি আমাদের বেশ কিছু আপনি 100টা জায়গায় 10টা নারীও দেখাতে পারি যারা কিনা কোয়ালিটেটিভভাবে নেতৃত্ব দিতেছে, তার মানে কিনা তারা নির্বাচন জিতে এসেছে, তাদের একটা ম্যান্ডেট ছিল, তাদের ইশতেহার ছিল, মানুষজন তাদের ইশতেহারগুলোতে অ্যালাইন করতে পারছে, মানুষজন বিশ্বাস করেছে এরা আমাদের আইডিওলজি গ্রহণ করতে পারে, এরা আমাদের উন্নয়ন করতে পারে, ওইটা রাইট। তার মানে হচ্ছে কোয়ান্টিটির ডিবেট না, কারণ আপনি যখন নেতৃত্বের কথা বলেন বা ডেমোক্রেসির কথা বলেন বা আপনি যখন দেশের পলিসি মেকিংয়ের কথা বলেন, পলিসি মেকিংটা কোয়ান্টিটির ব্যাপার না, পলিসি মেকিংটা কোয়ালিটির ব্যাপার। তার মানে আপনি কত কোয়ালিটেটিভ উন্নয়ন করতেছেন, কত মানুষকে গ্রহণ করতে পারছেন, এটা গুড। বাট মোর ইম্পর্টেন্ট আপনি মনে করেন আপনি যে কোনো জায়গায় ভুল করতে পারেন, তাই না? তার মানে আপনি কোটা দেন অথবা না দেন, আপনি প্রবলেম ভুল করতেই পারেন, কিন্তু দ্য মোমেন্ট আপনি একটা মানুষকে কোটা দিয়ে ক্যাবিনেটে বসাবেন বা সংসদে বসাবেন, ও কোটা দিয়ে বসার পর যদি কোনো ভুল করে আপনি ওকে এত বাজেভাবে ব্যাশিং করবেন যে আপনি এত বাজেভাবে ব্যাকল্যাশেস ফেস করবে, ওকে বলা হবে ওকে শুধুমাত্র কোটা দিয়ে আনা হয়েছে দেখি ও বাজে কাজ করতে, ও ভুল কাজ করছে, সেই পর্যায়ে আপনি ওই মানুষকে আরও বেশি ব্যাশ করবেন। তার মানে প্রবাবলি আমাদের দুই সাইডের ওয়ার্ল্ডে এটা সিমেট্রিক্যাল যে নারীরা ব্যাশিংয়ের ফেস করবে বা নারীরা ব্যাকল্যাশেস ফেস করবে, কিন্তু তাদের ওয়ার্ল্ডে যে নারীরা কোটা দিয়ে এসে ব্যাকল্যাশেস ফেস করবে ওকে আপনি আরও বেশি গালিগালাজ করবেন বা ওকে আপনি আরও বেশি শেমিং করবেন। রাদার আমাদের ওয়ার্ল্ডে আপনি বোঝার চেষ্টা করবেন ও প্রবাবলি আমার ভোটটা ভুল ছিল, কারণ আমি ভুল মানুষকে নেতৃত্বে নিয়ে এসেছি অথবা আমি ভুল নারীকে ভোট দিয়েছি, প্রবাবলি আমি সিমেট্রিক্যালি অন্য নারীকে ভোট দিলেই প্রবাবলি ওইখানে আরও উন্নয়ন হতো। তার মানে হচ্ছে ডিরেক্টলি এটা আপনার অ্যাঙ্গারটা চ্যানেল হবে না নারীর প্রতি, আপনার অ্যাঙ্গেলটা চ্যানেল হবে আমি ভুল মানুষকে ভোট দিয়েছি, আমি ভুল ইশতেহার ধরতে পেরেছি। তার মানে আমাদের ওয়ার্ল্ডে প্রবাবলি নারীরা বেটার থাকে, আমাদের ওয়ার্ল্ডে পলিসি মেকিংগুলো আরও সুন্দর হয়। এই বিতর্ক ক্লিয়ারলি ওপেনিং আলোচনা করবে। ধন্যবাদ। ওপেনিং অপোজিশনের যে প্রেমাইসটা নারীরা ক্যাপাবল এনাফ, এটা আমরা দুই গভর্নমেন্ট সাইডে মেনে নিই। আমরা এক্সট্রা আপনাকে কি বলি? আমরা আপনাকে বলি নারীদের পলিটিক্সে পার্টিসিপেশন রেট কম। একটা স্টেটের কাজ কি মাননীয় স্পিকার? একটা স্টেট কখন কোন ধরনের পলিসি নেয়? একটা স্টেটের কাজ হচ্ছে সব সিটিজেনের জন্য সমান অধিকার নিশ্চিত করা।
আমরা যেখানে মেনে নিচ্ছি যে নারীরা অলরেডি ব্যাকফুটে আছে, একটা স্টেট কেন পজিটিভ ডিসক্রিমিনেটিভ পলিসি নেবে না, এটা কেন স্টেটের দায়িত্ব হবে না, এই জিনিসটির কোনো উত্তর ওপেনিং অপোজিশন দিয়ে যায় না মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, তারা মনে করেন এই যে প্রাপ্তি তাপসী আপুদের মতো মানুষ যারা আছেন তারা যেহেতু জিততে পারছেন তার মানে চুয়াডাঙ্গার একটা নারীও এখান থেকে ইন্সপায়ার্ড হবেন। দেখেন এখানে আমি আপনাকে বিভিন্ন ক্লাসিফিকেশন দেখাই কারা অ্যাকচুয়ালি আপনার পলিটিক্সে আসে, কোন নারীরা আসলে পলিটিক্যাল অ্যাক্টিভিজমে আসে। এক, যাদের ইদার ফ্যামিলি এডুকেটেড। 2, যারা ফাইন্যান্সিয়ালি এনাফ ক্যাপিটাল পেয়ে আছে। 3, যাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে ফ্যামিলির, যেরকম শেখ হাসিনা, খালেদা জিয়া, এরা হতে পারে। এই সকল নারীদের বাইরে আপনি দেখবেন বৃহত্তর পরিসরে নারীদের মধ্যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস কম, এইটি আমাদের সমাজ ক্লেম করে থাকে। আপনি দেখবেন টং দোকানের চাচা মামা থেকে শুরু করে সবাই এটা মনে করেন যে নারীরা রাজনীতি বোঝে না। এই ধরনের ধারণা আপনার লিবারেল বাবলেও আছে, তারা মনে করেন লিবারেল বলে বোধহয় মানুষের মধ্যে নারী বিদ্বেষ নেই। এটি একটি ভুল কথা মাননীয় স্পিকার, এই প্রেমাইজটি ভুল। ইউএসএতেও মিসোজেনি আছে, বাংলাদেশেও মিসোজেনি আছে, ডিফারেন্ট ফর্ম অফ মিসোজেনি আপনার মধ্যে এক্সিস্ট করে মাননীয় স্পিকার। তাহলে ইউনিভার্সিটি পর্যায়ের নারীদেরকে কেন নেতৃত্বে আনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, কারণ এই সকল নারীরা একটা লেভেল অফ এডুকেশন পার করে আসছে, তাদের মধ্যে অ্যাওয়ারনেস আছে, তাদের মধ্যে মেধা আছে, তাদের মধ্যে ক্যাপাবিলিটি আছে, যেটা অনন্যরা মনে করে। এই সকল নারীরা কিন্তু পলিটিক্যাল সিচুয়েশন সম্পর্কে জানেন, তারা কিন্তু একেবারে অ্যাওয়ারনেস সেরকম না, কিন্তু তারা অ্যাক্টিভিজমে যেতে চান না, কারণ হচ্ছে তাদের অ্যাক্টিভিজমে যাওয়ার ইনসেন্টিভটা নেই। তাদেরকে যদি আমরা ইনসেন্টিভ দিতে পারি তাহলে ওই আগে যেটা হতো, গুটি কয়েক মানুষ যাদের শুধু পলিটিক্যাল ক্যাপিটালটা আছে বা নিজেদের সেলফ মোটিভেশনটা আছে, যারা এগিয়ে আসতেন, তাদের বাইরেও পলিটিক্যালি অ্যাওয়ার কিন্তু অ্যাক্টিভিজমে যেতে চান না, এই ধরনের নারীদের অংশগ্রহণটাকে আমরা বাড়াতে পারি। এই পর্যন্ত আপার হাউসও আপনাকে বলেছে, আমরা এটার একটা বেটার ইম্প্যাক্ট আপনাকে দেখাই। মোর এডুকেটেড উইমেন ইন পলিটিক্স আমরা পাই মাননীয় স্পিকার। আমরা যখন বিশ্ববিদ্যালয় পর্যায়ের বেশি নারী প্রতিনিধিত্ব দেখব, এদের মধ্যে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে যাওয়ার চান্সেসটা অনেক বাড়বে, এবং বিশ্ববিদ্যালয়ে পড়া এডুকেটেড মহিলারা যখন রাজনীতিতে যাবে, নোংরা রাজনীতি থেকে ধীরে ধীরে আপনি পরিশীলিত সিভিল রাজনীতিতে যাবেন, যেটা একটা বেটার রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারে, এবং দ্বিতীয়ত যেটা মহিলাদের জন্য ভয়েস রেজ করতে পারে, নিডটা তুলে ধরতে পারে, এই বেনিফিটটা পান। তৃতীয়ত আরেকটি বড় বেনিফিট যেটা আপার হাউস আপনাকে দেখায় না, আমরা আপনাকে দেখাই, এবং যেটা অ্যাকচুয়ালি ওপেনিং অপোজিশন একটা রিবার্টাল হিসেবে যাবে, সেটি হচ্ছে তারা বলেন মানুষজন তো মেন্টালি ওরকম ডেভেলপড না, এডুকেশন দিয়ে তাদেরকে ডেভেলপ করতে হবে, এটি হবে একটি প্র্যাকটিক্যাল এডুকেশন মাননীয় স্পিকার। দেখেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের মধ্যেও মিসোজিনি আছে। কেন মাননীয় স্পিকার? আমাদের তরুণরা যখন চাকরি ক্ষেত্রে যায় তখন তারা নারী বসকে একসেপ্ট করতে পারে না মাননীয় স্পিকার। এই ধরনের মিসোজিনি আমাদের সমাজে এক্সিস্ট করে, এটা ইউএসএতেও এক্সিস্ট করে। যখন এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বা শিক্ষার্থীদের মধ্যে নারী নেতৃত্বকে বাধ্যতামূলক করে দেওয়া হবে, তখন এই মানুষগুলো মাননীয় স্পিকার ইউজ টু হবে নারী নেতৃত্ব দেখে দেখে। আমরা মানছি যে একেবারে তারা শুরুতেই অ্যাকসেপ্ট করে নেবে না, কিন্তু যখন ইউজ টু হওয়া তারা শুরু করবে তখন অ্যাকসেপ্টেন্সের যে জায়গাটা সেটা বেশি লাইকলি হবে। তার মানে হচ্ছে তাদের মধ্যে যে ইন্টারনালাইজ মিসোজিনি স্ট্রাকচারটা ছিল সেটা ধীরে ধীরে কমবে। এবং এডুকেশন কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ মাননীয় স্পিকার? দেখেন অনেকভাবেই মানুষের অবস্থা পরিবর্তন করা যায়, কিন্তু তারপরও বিভিন্ন রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র কেন এডুকেশনকে প্রেফার করে? কারণ এডুকেশনের একটা ট্রান্সমিশন মেকানাইজেশন আছে। ঠিক সেরকম যখন শহর পর্যায়ে বলেন বা আপনার মফস্বল পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলো তরুণীরা বলেন, তারা যখন নিজেদের মধ্যে ইনক্লুসিভ আইডিয়াগুলোকে বেশি অ্যাকসেপ্ট করা শুরু করবে, তখন তাদের একটা প্রভাব তাদের গ্রামের বলয়ের যারা বন্ধু বান্ধব আছে তাদের উপর পড়া শুরু করবে। অর্থাৎ যখন শহরের একজন তরুণ যে আগে নারী বিদ্বেষী ছিল, সে যখন দেখছে তার বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে একজন নারী নেতৃত্বের প্রায়োরিটিটা অনেক বেশি, তখন সে যখন ইউজ টু হচ্ছে, সেটা তখন তার মফস্বল বা গ্রামের বন্ধুদেরকে কি বোঝাতে পারছে, তাদের মধ্যে অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করতে পারছে। এবং এই চ্যানেলের থ্রুতেই মূলত তারা যে মেন্টাল ডেভেলপমেন্টের কথাটা বলেন সেটি হওয়া সম্ভব মাননীয় স্পিকার। তাহলে আমরা আপনাকে আমাদের বিতর্কে কি দেখাই? আপনাকে খুব সুন্দর করে তিনটি ইম্প্যাক্ট দেখাই। এক, এটি কেন প্রিন্সিপালি জাস্টিফাইড সেটি আমরা আপনাদেরকে বলি, কারণ আমরা সবাই মেনে নিয়েছি যে বাংলাদেশ বলেন কিংবা হচ্ছে আপনার বিশ্বব্যাপী বলেন, সেই বিশ্বের নারীদের যে অংশগ্রহণ সেটি কম, সুতরাং রাষ্ট্র কর্তৃক তাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য পজিটিভ ডিসক্রিমিনেশন করাটা প্রিন্সিপালি জাস্টিফাইড, কারণ রাষ্ট্র তাদেরকে লেভেল প্লেইং ফিল্ড কখনো এনশিওর করতে পারেনি। ক্যাপাবিলিটিকে বা পটেনশিয়ালকে ফ্যাসিলিটেট করা রাষ্ট্রের একটি দায়িত্ব মাননীয় স্পিকার। রাষ্ট্র যখন পটেনশিয়াল বা ক্যাপাবিলিটিকে ফ্যাসিলিটেট করতে পারে না, এটা রাষ্ট্রের ব্যর্থতা। রাষ্ট্র তখন তার ব্যর্থতাকে ঢাকার জন্য মাননীয় স্পিকার পজিটিভ ডিসক্রিমিনেশন পলিসিগুলো নিয়ে থাকে, তাই এটি জাস্টিফাইড। জি, আপনার প্রশ্নটি। নারীদের থেকে হয়তো বা যে আমাদের তৃতীয় লিঙ্গ রয়েছে বা চাকমা মারমা রয়েছে, ওরা বেশি ব্যাকলাস
ফেস করে। তো আপনি যদি নারীদের জন্য কোটা থাকে ইউনিয়নের মাননীয় স্পিকার, প্রকাশ্য হোয়াট অ্যাবাউটিজম, নারীদেরকে রাখেন, আপনি তাদেরকেও রাখেন, আমরা তো বলছি না মার্জিনালাইজড অন্য কমিউনিটিদেরকে নিয়ে আপনি রাখতে পারবেন না। দ্বিতীয়ত তারা টোকেনিজমের একটা কথা বলে। মাননীয় স্পিকার, এটা 21st সেঞ্চুরি মাননীয় স্পিকার, নারীরা এর মধ্যে মহাবিশ্বে চলে গিয়েছে, তাও নারীর ক্রেডিবিলিটিকে কোয়েশ্চেন করা হয়। আপনি নারী হিসেবে যাই করে ফেলেন না কেন, আপনার ক্রেডিবিলিটিকে চ্যালেঞ্জ করার জন্য প্যাট্রিয়ার্কাল সমাজ সবসময় রেডি থাকবে। তার মানে এই নয় যে প্যাট্রিয়ার্কাল সমাজ নারীকে টোকেনিজমের ক্যান্ডিডেট বলে ব্লেম করবে দেখে আপনি নারীদের পটেনশিয়াল ফ্যাসিলিটেট করার যে বার্ডেনটি সেটাকে ভুলে যাবেন রাষ্ট্র হিসেবে। শুধুমাত্র কনজারভেটিভ বাবল বা হচ্ছে আপনার মিসোজিনিস্ট কিছু বিগট এসে টোকেনিজম ক্যান্ডিডেট বলে নারীদেরকে ব্যাশ করবে, এই রিস্কি হবে বলে নারীদের যে অধিকারটি পাওনা ছিল সেই অধিকারটি যদি আপনি রাষ্ট্র হিসেবে না দেন তাহলে সেটি রাষ্ট্রের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব হিসেবে সরে আসে। এটি প্রিন্সিপালি আনজাস্টিফাইড। আমরা আপনাকে বেটার বেনিফিট কী কী দেখাই, আমরা বেটার বেনিফিট হিসেবে আপনাকে দেখিয়েছি যে বেশি এডুকেটেড উইমেন এসে কীভাবে পলিটিক্যাল স্পিয়ারটাকে আরও বেশি পরিশীলিত করে তুলতে পারে, নারী বান্ধব পলিসিগুলো কীভাবে নিয়ে আসতে পারে, এবং তৃতীয়ত দেখিয়েছি কীভাবে যেই চেঞ্জ মেকানিজমটা সেটি শুরু হয়, কীভাবে মানুষজন নারী নেতৃত্বকে দেখে অভ্যস্ত হতে শুরু করে এবং কীভাবে মানুষের মধ্যে যে ইন্টারনালাইজ মিসোজিনি সেটি ধীরে ধীরে কমে আসতে শুরু করে। আমাদের বিতর্কের যে মেইন স্টেক হোল্ডার ছিল নারী এবং পলিটিক্স, সেই দুটোই কীভাবে আমাদের ফিজি থেকে আমরা বেটার সার্ভ করি সেটি আমরা আপনাকে দেখাই, এবং আমরা আপনাকে এটা দেখাই যে গুটি কয়েক কিছু সিলেক্টিভ মানুষজন বাদেও যেই অংশের নারীরা পলিটিক্যালি অ্যাওয়ার কিন্তু পলিটিক্সে ঢোকার সুযোগ পাচ্ছে না, তারা কীভাবে এর মধ্যে ঢুকতে পারে। অর্থাৎ আমরা আমাদের বিতর্কে সকল স্টেক হোল্ডারকে স্যাটিসফাইড করি। ধন্যবাদ। আপনি বলতেছেন যে অ্যাকসেপ্টেশন বা সে গ্রামে গিয়ে হয়তো বলে অ্যাকসেপ্টেন্স ক্রিয়েট করবে। সিম্পল অ্যানালজি দেখেন, সে তখন গ্রামে গিয়ে এই পার্টিকুলার জিনিসটা নিয়ে ডিসকাশন করবে না। কেন? কারণ একটা মেয়ে কোটা পেয়ে সিলেক্টেড হয়েছে, নির্বাচন প্রসেস দেখেছে, ঠিক আছে, হয়েছে, বাট একটা মেয়ে যে কোটা ছাড়া সিলেক্টেড হয়েছে, যে কোটা ছাড়া নির্বাচিত হয়েছে এবং যে ফ্রন্টলাইনার এসেছে, এটা একটা এক্সেপশনাল কেস, এবং এই জিনিসটা গিয়ে সে গ্রামে গিয়ে বলার বা মেসেজ পৌঁছানোর বা অন্য একটা জিনিস, মানে এটা একটা ডিসকাশনের টপিক হইতে পারে। আপনার ফার্স্ট কেস আপনার ওয়ার্ল্ড এটা ডিসকাশনই হবে না, কিন্তু আমার ওয়ার্ল্ড একটা ডিসকাশনের চান্স আছে। এবার একটা বিষয় বুঝা অনেক বেশি নেসেসারি। হাউসে না কেউ কখনো এই ডিসকাশনটা করেই না এক্স্যাক্টলি ডাকসু স্ট্রাকচারটা কীরকম, কীভাবে অ্যাকচুয়ালি পলিটিক্সে হয় বা কীভাবে জিনিসগুলো উঠে আসে। নাম্বার ওয়ান, ডাকসুতে প্রত্যেকটা হলের ইন্ডিভিজুয়ালিস্টিক্যালি প্যানেল আছে এবং প্রত্যেকটা ছাত্র সংসদের এরকম থাকে হল ওয়াইজ প্যানেল যায়। সুতরাং যেহেতু মেয়েদের হল এক্সিস্ট করে এবং মেয়েদের হল থেকে অবভিয়াসলি মেয়ে প্যানেলই দিবে, অবভিয়াসলি ছেলে দিবে না, এবং ওইখান থেকে নারী নেতৃত্ব উঠে আসে। অর্থাৎ আপনার স্ট্যাটাস কোতে কোটা ছাড়াও কিন্তু আমি দেখাতে পারছি যে আমার নারী নেতৃত্ব উঠে আসতেছে। ওই মোমেন্টে দাঁড়িয়ে আপনি কোটাকে ইন্ট্রোডিউস করে আপনি আরও এক্স্যাক্টলি কী পরিমাণ বাড়াতে চাচ্ছেন বা এমন সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন রাদার দ্যান ব্যাকলেসটা দিয়ে এক। এবং এরপরে আরেকটা জিনিস আপনার বোঝা দরকার, টোকেনিজম নিয়ে ওনারা অনেক কথাবার্তা বলেছে যে হ্যাঁ আমার ওয়ার্ল্ডে মানে টোকেনিজম আরও বেশি থাকবে। দেখেন একটা জিনিস বুঝেন, আমার ওয়ার্ল্ডে যেই মেয়েটা সিলেক্টেড হয়ে এসেছে ও কিন্তু কোনো কোটা পায় নাই, কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস পায় নাই, বা ওর জন্য কিন্তু অন্য কোনো পরিমাণ মানে একটা ছেলে কোনো সুযোগ সুবিধা পায় নাই, কিন্তু ওর ক্ষেত্রে কী হচ্ছে, ও নিজের যোগ্যতায় বা ওই যে এক্স্যাক্টলি যে অ্যাকসেপ্টেন্সটা, ওই অ্যাকসেপ্টেন্সটা থেকেই কিন্তু ও নেতৃত্বে এসেছে। এখন ওর ক্ষেত্রে কী হবে, ওকে যখন ওর পলিটিক্যাল পার্টি বা বিভিন্ন পলিটিক্যাল উইং বা বিভিন্ন জায়গা থেকে ব্যাকলাইজ দেবে যেটা করা লাগবে না, ওর ওইটা মেনে নেওয়ার টেন্ডেন্সি বা বাধ্যতামূলক জোরটা কম থাকবে। এবং যেখান থেকে যেই মেয়েটা কোটা দিয়ে এসেছে ওকে যখন আপনি বলবেন এটা করা লাগবে বা এটা করা লাগবে না, ওইটা করতে বাধ্য। কেননা দেখা যাবে হয়তো নেক্সট টাইম বলছে না তোমাকে কোটা দিব না অথবা কমাই দিব, এটা একটা ফিয়ার ফ্যাক্টর ওর ক্ষেত্রে কাজ করে। সুতরাং টোকেনিজমের ক্ষেত্রে আমার এখানে ব্যাকল্যাশ খাওয়ার চান্সেসটা অনেক বেশি। এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা এক্সটেনশন দেওয়া অনেক বেশি নেসেসারি। দেখেন আজকের সংসদের মোশনটা কি, এই সংসদ বিশ্বাস করে যে ছাত্র সংসদ ও শিক্ষার্থীদের নেতৃত্বের পদে নারী কোটার বাস্তবায়ন করা উচিত। ডিবেটে কোথাও মেনশন করা নাই এই বিতর্কটা আপনার বাংলাদেশ পার্সপেক্টিভে করা লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি চাইলে এই ডিবেটটাকে আরও ব্রডার লেন্সে করতে পারেন, যে জিনিসটা হয়তো কোনো হাউসই করেনি, যেটা আমরা পরবর্তীতে করব। এবার একটা জিনিসে যাওয়া দরকার, দেখেন কোটা নেওয়ার বা কোটা পাওয়ার মানে প্রবলেমটা কোন জায়গাটায়। ফার্স্টলি আমরা এটা মেনেই নেই, কেউ যখন কোটা পায় বা কেউ যখন মানে এক্সট্রা কোনো সুবিধা পায় ওই মোমেন্টে যে ওই মানুষটা তো সুবিধা বঞ্চিত বা কোনো কারণে পিছনে বসে আছে এবং হয়তো বা তার হয়তো ওই ফ্যাসিলিটিসটা নাই। অ্যাজ এ রেজাল্ট যেই জিনিসটা হয়, ওকে আপনি যাই দেন না কেন বা ওকে আপনি যাই করে ফেলেন না কেন, ওর পিছিয়ে একটা ওয়ার্ড থেকেই যায় যে না ও তো কোটার মাধ্যমে এসেছে, ওই একটা ব্যাকল্যাশ থেকেই যায়। আপনি কোটা ছাড়াও যখন ডিউডিএস এর মতো একটা জায়গায় প্রেসিডেন্ট একজন নারী হতে পারছে এবং ফলোড বাই দ্যাট অন্যান্য জায়গাও, যেহেতু মনে করেন বিভিন্ন ক্লাবস বলেন বা অন্যান্য জায়গায় কম্পিটিটিভ ফ্যাক্টরে যেখানে ডিবেট আমাদের জায়গায় মেল ডমিনেট একটা জায়গায় মেয়েরা এগিয়ে আসছে, ওই মোমেন্টে দাঁড়ায় আপনার কেন হুট করে মনে হচ্ছে যে এক্স্যাক্টলি মানে এখানে দাঁড়ায় আসার জন্য মানে কোটা দিয়ে আপনার আগান লাগবে, যেখানে অলরেডি আমরা আগাচ্ছি, নাম্বার ওয়ান। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি কোটা দিয়ে হয়তো ভাবছেন অনেক বেশি হেল্প হবে বা ওরা হয়তো অনেক বেশি এগিয়ে যাবে, মানে প্রবলেমটা বুঝেন। নাম্বার ওয়ান, একজন মেয়ে নেতৃত্বে আসা মানে এই না যে সে নারীদের জন্য কথা বলবে, সে অ্যাকচুয়ালি হোল নারী সমাজটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। নাম্বার টু হলো যে এই জিনিসটা
অ্যাটলিস্ট একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা ডিবেটটা করছি, ওই মোমেন্টে নেসেসারি না যেখানে আপনি ফেমিনিজমের মতো ওয়েভগুলো আসছে, যেখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা ছিল আমি ওকে আমরা ওইখানে গিয়ে করব, এই টাইপের জিনিসটা হচ্ছে। কেন অ্যাকচুয়ালি হেল্প করবে না এই আইডিয়াটা বুঝেন। দেখেন আমেরিকার এবার যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে, এবার আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যত একটা হিউজ অ্যামাউন্ট অফ মেয়ে কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে ভোট করছে ট্রাম্পকে রাদার দেন কামালা হ্যারিসকে। সুতরাং আইডিয়াটা কি, মেয়েরা যে অ্যাকচুয়ালি একটা মেয়েকে দেখলেই প্রিফার করে সে তাকে রিপ্রেজেন্ট করার যোগ্য বা সে তাকে অ্যাকচুয়ালি প্রিফার করবে, এই জিনিসটা ইনহেরেন্টলি সত্যি না। আমার রাইট নিয়ে যে কথা বলবে, যে আমার সাথে কথাবার্তা বলবে, আমি তার জন্যই ভোট করব। এবং একটা জিনিস আপনার বোঝা লাগবে যে আমরা আসলে একটা ক্যাম্পাসে একটা মেয়েদের দাবিটা অ্যাকচুয়ালি কোন জায়গায় থাকতে পারে বা মেয়েদের অ্যাকচুয়ালি মানে কোন জায়গাটায় অ্যাকচুয়ালি মেয়েদের প্রবলেমগুলো হয়, যেমন সান্ধ্য আইনের মতো বিষয়গুলো, ফলোড বাই দ্যাট হয়তো মেয়েদের ভালো টয়লেট না থাকা বা হয়তো অসুবিধা বা মেয়েদের কল আউট করা। ক্যাম্পাসে ছেলে মেয়েদের মাঝে যে অনেক বেশি পরিমাণে ডিসক্রিমিনেশন হয়, এই আইডিয়াটা অ্যাকচুয়ালি প্রিচ করা খুব একটা জাস্টিফাইড না, রাদার দেন বাইরের অন্যান্য জায়গাগুলোতে ডিসক্রিমিনেশন বেশি হয়। এবং আমি বিশ্বাস করি যে আপনি যখন এখানে কোটার মতো জিনিসপত্রগুলো ইন্ট্রোডিউস করে আনবেন, ওই কোটাটার সুবিধাভোগী আলটিমেটলি ওই মানুষজনগুলাই হবে যারা অ্যাকচুয়ালি প্রিভিলেজ বা যারা অ্যাকচুয়ালি এতদিন ধরে প্রিভিলেজ পেয়ে এসেছে। কেন হবে? কারণ দেখেন ফার্স্টলি আমি ঢাকায় বড় হয়ে ঢাকায় থেকে আমি যে লেভেলে স্কিল সেট ক্যারি করি বা আমি যে লেভেল আইডিয়া বা ফ্যামিলি সাপোর্ট ক্যারি করি, এইটা অ্যাকচুয়ালি সবাই করে না। অ্যান্ড ফলোড বাই দ্যাট আমাকে আমি যতটুকু জায়গা পাবো যে না আচ্ছা ঠিক আছে আমি কোটা দিয়ে হইলেও দাঁড়াই, ওইটা আনপ্রিভিলেজ মেয়েটা পাবে না। সো ইভেনচুয়ালি আমি আবার সুবিধা পাবো, আমি আবার ওইখানে দাঁড়াবো, কিন্তু ওইখানে রাদার আমার নিজের ক্রেডেনশিয়াল কমে যাবে, অর্থাৎ আমাকে আরো ছোট করে দেখানো হবে when actually I deserve to get it without any kind of quota। ডিবেটটাতে বলার চেষ্টা করে নারীদের সংখ্যা অনেক বেশি বা নারীরা এনাফ পরিমাণে প্রিভিলেজ পাচ্ছে ইউনিভার্সিটিসগুলোতে, বাট আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির হলগুলোর কথা চিন্তা করেন, ছেলেদের হল যেখানে 12টা, মেয়েদের হল মাত্র 5টা, মানে প্রপোর্শন যেটা তারা দেখানোর চেষ্টা করে সেই প্রপোর্শনটা অনেক কম। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে ডিউডিএস এর এক্সাম্পল আনে, যে হচ্ছে ডিউডিএস এ একটা নারী হচ্ছে কারেন্টলি প্রেসিডেন্ট, বাট ডিউডিএস এর হিস্ট্রিতে এতগুলো কমিটি আসার পরেও মাত্র 3 জন নারী নেতৃত্ব আমরা দেখতে পাইছি, আর কোনো নারী নেতৃত্ব আমরা দেখতে পাই নাই। থার্ডলি তারা বলার চেষ্টা করে ইউনিভার্সিটিসগুলোতে এই ধরনের ডিসক্রিমিনেশনের কথা না বলে আদার্স যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে ডিসক্রিমিনেশনের কথাগুলো বলা বেশি গুরুত্বপূর্ণ। বাট আমরা বিশ্বাস করি এই ইউনিভার্সিটির যে ডিসক্রিমিনেশন, সেই ডিসক্রিমিনেশনটা এখন পর্যন্ত এক্সিস্ট করার কারণে আদার্স প্লেসগুলো ডিসক্রিমিনেশনটা এখনো যায় নাই, যেটা আপনাকে সুপ্রভা শুরু থেকে বলার চেষ্টা করছে। বাংলাদেশে এডুকেটেড নারী পলিটিক্সে না আসার কারণে আরও অনেক বেশি নারীরা আনপ্রিভিলেজ থাকছে। সেকেন্ড জিনিস যেটা কেন আসলে এই এডুকেটেড নারীগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার সাইড অফ দ্য ওয়ার্ল্ডে, শুধু একটা জিনিস চিন্তা করেন এতদিন পর্যন্ত কোন নারীগুলাই আলটিমেটলি পলিটিক্সে আসছে, যেই নারীগুলা শুধুমাত্র তাদের পলিটিক্যাল ফ্যামিলি প্রিভিলেজ অনেক বেশি বা হচ্ছে তাদের পলিটিক্স ফ্যামিলিতে অনেক কেউ না কেউ হচ্ছে পলিটিক্যাল লিডার ছিল, হয়তো বা হচ্ছে সে শুধুমাত্র পলিটিক্যাল লিডার হওয়ার ওয়াইফ হওয়ার কারণে ওই যে 50টা যে কোটা আছে সংসদে সেই 50টা কোটা যে কোনো একটাতে পায়। প্রবলেমটা হচ্ছে এই নারীরা পলিটিক্সে আসলেও তারা গ্রেটার ইম্প্যাক্ট কখনোই সোসাইটিতে রাখতে পারে নাই। কারণ কি? কারণ হচ্ছে এই নারীদের পলিটিক্সে আসার যেই জায়গাটা, সেই জায়গাটা অনেক বেশি লোয়ার একটা গ্রাউন্ডে থাকে। মিনস হচ্ছে তারা মেজর পলিটিক্সে নিজেদেরকে ইনক্লুড করে তারপরে যে আসে, জিনিসটা এমন হয় না। এই জিনিসটা কেন হয় না? কারণ ভার্সিটি লেভেলগুলো থেকে আমরা দেখি যেই নারীগুলো পলিটিক্সে ইন হয় বা নিজেদেরকে সাবস্ক্রিপশন করে, ওই নারীগুলো পরবর্তীতে ইন জেনারেল ছেলেদের সাথে কম্পিট করে নির্বাচনে সংসদে আসে। এক্সাম্পল হচ্ছে দীপুমণি দেখতে পারেন আপনি, যে হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স করার কারণে ইন ফিউচারে ছেলেদের সাথে কম্পিট করে হচ্ছে সংসদে আসে। মিনস সেকেন্ড ইয়ার এইটার যেটা হচ্ছে আপনার সুপ্রভা বলে যে হচ্ছে পলিসির চেঞ্জেসগুলো অনেক বেশি আসে। কিভাবে জিনিসটা দেখতে কেমন? কারণ হচ্ছে যখন এডুকেটেড নারীগুলো অনেক বেশি সংসদে ইনফার্দার যাওয়া স্টার্ট করবে, আমরা বিশ্বাস করি ওই নারীগুলো জানে যে হচ্ছে পলিসির মেকানাইজেশনগুলো কিভাবে কাজ করে, কিংবা হচ্ছে কিভাবে নারীদের জন্য বেটার একটা পলিসিগুলো নিয়ে স্টার্ট করতে হয়, কিংবা এই যে চেঞ্জেসটা আমরা বিশ্বাস করি এই চেঞ্জেসটা আপনার সোসাইটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে আপনি যেই চেঞ্জেসগুলো চান যে নারীদের সুবিধাগুলো আরও অনেক বেশি আপনি আপহোল্ড করবেন, নারীদেরকে আরও অনেক বেশি সুবিধা দিবেন, এই পলিসির চেঞ্জের জায়গাটাতে এডুকেটেড নারীরাই হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি সাপোর্ট করে। থার্ড জিনিস সেটা হচ্ছে আপনার এই এডুকেটেড নারীরা কেন আসলে পলিটিক্সে যাওয়াটা, যে সোশ্যাল ইম্প্যাক্ট, যে হচ্ছে মিসোজিনিস্টরা আপনার নারীদেরকে ক্ষমতায়নটা মেনে নিতে পারে না, এই পার্টিকুলার জায়গাটাতে গুরুত্বপূর্ণ। ডিবেটটাতে সাইড অপোজিশন করার চেষ্টা করে যে হচ্ছে নারীদের তো অলরেডি হচ্ছে নেতৃত্ব আসতেছে, তাহলে যারা আসবে তারা অনেক বেশি হচ্ছে আপনার সোসাইটি থেকে অনেক বেশি সম্ভাবনা পায় বা হচ্ছে অভিনন্দন পায়, তাহলে কেন আসলে নতুন নতুন ইন্সপায়ার হচ্ছে, কেন আসলে এটা সাফিসিয়েন্ট না, এই জিনিসটা বোঝাটা গুরুত্বপূর্ণ।
সাইড অপোজিশন ডিবেটটা কোনো সাফিসিয়েন্সি নিয়ে করে নাই, তারা বলার চেষ্টা করছে আমার সোসাইটি থেকে একজন বা দুইজন নারী আসলেও আমার সোসাইটির জন্য আমরা এই জায়গাটাতে পার্টিকুলার জায়গাটাতে গভর্নমেন্টের অপোজ করি। বড় কোয়েশ্চেন যেটা এন্টায়ার গভর্নমেন্ট সাইড আসে এবং এসে আমাদেরকে করার চেষ্টা করে যে চুয়াডাঙ্গায় থাকা ওই নারীটার কি হবে। আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি আসলে 25 থেকে 30% কোটা দেন তাহলে আপনি ঢাকার একটা নারীকে ছেলে কেনই বা চুয়াডাঙ্গার ওই মেয়েটাকে কোটা দিবেন? মানে এইটার পাওয়ার ডাইনামিক্সটা আপনি কিভাবে আনবেন? আমার কাছে কোনো মেকানিজম নাই। তখন আপনার কাছে একটা এসকেপ রুট এসে পড়বে। এসকেপ রুটটা কি? আপনি সিম্পলি আসবেন অ্যান্ড বলবেন ওকে নারী কোটা তো এক্সিস্ট করে, এখন আমি নারী কোটা যাকে খুশি দিতে পারি। এই প্রবলেমটা এন্টায়ার গভর্নমেন্ট সাইড এঙ্গেজ করে না। আমি যে রিভার্স পলিটিক্সের কথাবার্তা নিয়ে পিওয়াই করছি, এই পিওয়াইটা নিয়ে এন্টায়ার গভর্নমেন্ট কোনো এঙ্গেজমেন্ট করে না। আমার কথা হচ্ছে তারা সুপ্রভাব তার ডিবেটে আসে এই জিনিসটা বোঝানোর ট্রাই করে যে মোস্ট প্রবাবলি আপনি যদি চাঁদেও যান তাহলে কিছু মিসোজিনিস্টিক মানুষ থাকবে যারা আপনাকে বুলি করবে, রাইট? আমার প্রশ্ন হচ্ছে যদি সেই মানুষগুলা আপনার মেরিটের উপর আপনাকে কোয়েশ্চেন করে এবং আপনাকে বুলি করে, আপনার ক্রেডিবিলিটি নাই এমন একটা জায়গায় যদি আপনি যান, তখন আপনার বুলির রেটটা আরও বেশি বেড়ে যাবে, তখন আপনার ক্রেডিবিলিটি কোয়েশ্চেন আরও বেশি বেড়ে যাবে এবং তার মানে হচ্ছে আপনাকে রেসপেক্ট করার চান্সেস ওই পুরুষগুলার আরও বেশি কমে যাবে, নো ম্যাটার হোয়াট কতগুলা মেয়ে আসতেছে। আন্ডারস্ট্যান্ড যেই ডিবেটটা তারা করার ট্রাই করতেছে যে নারীদের সংখ্যা মার্জিনালি বেটার, স্টিল এটা মেজরিটি না, রাইট? আপনি মেজরিটি কোটা দিতে পারবেন না, আপনি 50% 60% কোটা দিতে পারবেন না, ওই স্টিল ওইটা মাইনরিটি। প্রবলেমটা এক্স্যাক্টলি কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে তখন ওই মিসোজিনিস্টিক মানুষগুলোর কাছে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে। কিভাবে ওনেস বলবো ওকে 30% তো অলরেডি মেয়ে আছে, বাকি 70% আমার মেয়ে আনার দরকার নেই। এই জিনিসটা প্রবলেমেটিক। একটা সিম্পল সাইকোলজি। আমার পরিবার অনেক আগে থেকে পলিটিক্স করে এবং আমি চাই ইলেকশন জিততে, রাইট? আপনার ইলেকশন জিতা দিয়ে মতলব, আপনার সিটটা পাওয়া দিয়ে মতলব, আপনার ছাত্র সংসদে প্যানেল পাওয়া নিয়ে মতলব। এখন আপনার জন্য ইজিয়েস্ট রুট কোনটা? কোটার সাহায্যে যাওয়া নাকি মেরিটে যাওয়া? যখন আপনি দেখবেন একটা ইজিয়ার রুট আপনার কাছে এক্সিস্ট করে, তখন আপনি একটা নারী হিসেবে কখনোই ওই মেরিট বেসড রুটে যাবেন না, আপনি কোটাতে যাবেন। যদি এই জিনিসটা সত্যি হয় তাহলে প্রবলেমটা কোন জায়গায়? তাহলে প্রবলেমটা হচ্ছে তারা যে আন্ডার প্রিভিলেজ নারীগুলোর কথাগুলো বলে, ওই আন্ডার প্রিভিলেজ নারীগুলো ইভেনচুয়ালি কখনো আসতে পারবে না। ইভেনচুয়ালি যদি নারীগুলো আসেও, আন্ডার প্রিভিলেজ নারীগুলো আসেও, তারা আরও বেশি টোকেনিজমের শিকার হবে, যেটা বিজয় ভাইয়ের পিছ থেকে এক্সটেনশন আসে না, এন্টায়ারলি নিউ এক্সটেনশন। কিভাবে? আমরা মনে করি তারা আরও বেশি টোকেনিজমের শিকার হবে ইন আ সেন্স, কারণ তাদেরকে তখন আরও ভালোভাবে পাপেট ইউজ করা যাবে। কিভাবে? কারণ ডিফারেন্সটা হচ্ছে আমরা মনে করি তখন আপনি ওদেরকে বলবেন যে তোমার ক্রেডিবিলিটি নাই জাস্ট বিকজ ইউ আর আ ওমেন, ইউ আর হিয়ার, রাইট? যদি এটা ট্রু হয় আপনি সিম্পলি আসবেন এবং ওকে বলবেন যে না, যেহেতু তোমার ক্রেডিবিলিটি ইভেনচুয়ালি নাই, তার মানে তোমার কথার ভ্যালু দেওয়া হবে না, তুমি জাস্ট আসো অ্যাজ আ পাপেট। দিস ইজ দ্য প্রবলেম অফ দিস ডিবেট। বাট সেকেন্ডারিলি এর পরবর্তীতে ডিবেটের সেকেন্ড ক্লাস যে কোথায় নারীদের মেন্টালিটিটা বেটার, আমরা মনে করি আমাদের সাইড অফ দ্য প্রেফারেন্স একটা আর্গুমেন্ট যদি ইভেন এফ কেসে ওজিএনসিজি থেকে আসতো যে ওয়ার্ক এনভায়রনমেন্ট অনেক বেশি ম্যাটার করে নারীদের জন্য, নারীদের মোস্ট প্রবাবলি আপনি যদি নারী কোটা দেন ওখানে অনেক নারী হবে এবং নারীদের ওয়ার্ক এনভায়রনমেন্ট বেটার হবে, স্টিল ইট ইজ নট ট্রু। কারণ আমরা মনে করি এইখানেই টোকেনিজম আইডিয়াটা প্রিচ হয়। মানুষ তখন তার আন্ডারে বা তার পাপেট হিসেবে যে মানুষগুলো কাজ করতো তাদেরকে আনবে। তার মানে ইভেনচুয়ালি আপনি তাদের কথা অনুযায়ী আপনি যশোর বোর্ডের একটা পার্ট থেকে আসতেছেন এবং যশোর বোর্ডের একটা পার্ট থেকে আপনি অনেক কনজারভেটিভ আইডিয়া ক্যারি করেন, এখন আপনাকে চান্স দেওয়া হবে ছাত্র সংসদে রিপ্রেজেন্ট করার। আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড কীভাবে। আন্ডারস্ট্যান্ড যদি যশোর বোর্ডে মানুষের ধারণায় কনজারভেটিভ হয়, তার মানে ওখানে নারীরাও কনজারভেটিভ মেন্টালিটি। প্রথমে প্রুফ করেন কীভাবে আপনি নারীদেরকে লিবারাল বানাবেন, রাইট? এটা কখন ট্রু হবে? যখন আপনি এমন একটা পলিসির আন্ডারে যাবেন যেখানে নারীদেরকে ক্রেডিবল হইতে শেখানো হয়, যেখানে নলেজ হিসেবে আনতে হয়। আমরা মনে করি ইভেনচুয়ালি তারা ডিবেটটা করতেছে এরকম একটা গ্রাউন্ডে যেখানে মানুষের মাথায় কোনো বুদ্ধি নাই, মানুষ কোনো কথা বলে না। ডিবেটটা ছাত্র সংসদ নিয়ে, ডিবেটটা ছাত্র নেতৃত্ব নিয়ে, রাইট? প্রত্যেকটা মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং এটা খুবই আনফিজিবল যে একটা মানুষ একটা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এবং তার মাঝে এই আইডিয়াটার কোনো আইডিয়া নাই যে মোস্ট প্রবলি এখানে ক্রেডিবিলিটি কোশ্চেন করা লাগতে পারে, এখানে কে কতটা যোগ্য সেটা বুঝতে পারে। এই আনফিজিবিলিটিটা কোশ্চেন করে না ইভেনচুয়ালি এন্টায়ার গভর্নমেন্ট সাইড। গভর্নমেন্ট সাইডের বেস্ট কেস পৃথিবীতে একবার চিন্তা করে ট্রাই করেন। গভর্নমেন্টের বেস্ট কেস পৃথিবীতে কি হচ্ছে যে আপনি কোটা দিয়ে দিবেন, কোটা ওয়াইজ নারী আসতেছে, বেস্ট কেসে নারীর থেকেও আর বাদ বাকি কোটাতেও নারী আসতেছে। বাট তাদের প্রবলেমটা এক্স্যাক্টলি কোন জায়গায়? তারা যে রেসপেক্ট করার কথা বলতেছে ওই রেসপেক্টটা আনতেছে না। পোর্ট্রেয়ালটা কি? পোর্ট্রেয়ালটা হচ্ছে নারীদের কোটা দরকার কারণ তারা দুর্বল। এই প্রবলেমটা, এই আইডিয়াটা কেউ এঙ্গেজ করে না। আমরা মনে করি এই নারীদের এভাবে দুর্বল পোর্ট্রেয়ালটা আরও বেশি ডেঞ্জারাস, কারণ তখন মানুষ আরও বেশি আনইনসেন্টিভাইজ ফিল করবে যে আমি তো দুর্বল, আমার পলিটিক্সে যে কি হবে, আমি পলিটিক্সে গেলে একটা কোটার আন্ডার দিয়ে যাব, আমি কম্পিট করতে পারবো না। এই প্রবলেমটা এই পৃথিবীতে এক্সিস্ট করে। আমরা মনে করি ডিবেটটা
1900 সালে না যে নারীরা কিছুই পারতেছে না, আমরা দেখতেছি যে পাবলিক অ্যাডমিশন টেস্টে নারীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, আমরা দেখতেছি সুপ্রভাবের কথা যে নারীরা চাঁদে যাচ্ছে। আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে যেহেতু মানে ইন্সপিরেশনের মেকানিজমটা কেন আমাদের পৃথিবীতে কাজ করে না, মানে আমাদের পৃথিবীতে উইমেন আর অলরেডি সাকসেসফুল। যদি মেয়েরা আসলেই সাকসেসফুল হয় তাহলে আমরা মনে করি তারা আরও 10টা মেয়েকে ইনসেন্টিভাইজিং করবে। তাহলে ইনসেন্টিভাইজের ক্ল্যাশে উইন আমরা কেমনে করি? মানে আমরা আপনাকে এই জিনিসটা দেখাই যে আমাদের পৃথিবীতে সাকসেসফুল ওমেন এক্সিস্ট করে এবং দুইটা কম্পারেটিভ খুব সিম্পল। একটা জায়গায় আমরা দেখতেছি একটা ওমেনের জন্য বরাদ্দ সিট দেশে ওইখানে যাচ্ছে এবং আরেকটা জায়গায় ও সাকসেসফুল হয়ে এখানে যাচ্ছে, ওইখানে মানুষের পার্সিভারেন্স বেশি, ওইখানে শুধুমাত্র মেয়েরা না তার ছেলেরাও ওকে দেখে ইন্সপায়ার হবে, রাইট? যে কোনো পরিস্থিতি থেকে উঠে আসা যায়। তার মানে ওই যে আপনি একটা ছাত্র সংসদ ক্রিয়েট করবেন যেখানে আপনার জনসমর্থন দরকার, এইটা আমাদের পৃথিবীতে বেশি, রাইট? সেকেন্ডারলি কোটা দেওয়া কখনো মানে এইটা না যে আপনাকে নারীরা সবসময় সাপোর্ট করবে, রাইট? এমনও হইতে পারে যে আপনি এমন একটা জায়গা থেকে সিলেক্টেড হয়েছেন যেখানে ম্যাক্সিমাম নারী হয়তো একটা পুরুষকে ভোট করছিল জাস্ট বিকজ আপনি ওমেন কোটার আন্ডারে। আমরা মনে করি এটা একটা ইনজাস্টিস ক্রিয়েট করে। সেকেন্ডারলি, বিফোর মুভিং দ্য লাস্ট কম্পারেটিভ পিওয়াই, আপনার বিশ্বে যদি প্রাপ্তিটা বসে আপুর মতো একটা মানুষ ভোটে জেতার মতো অবস্থায় থাকে, সে কেন চাইবে না তার যে কমে যাওয়া যে হচ্ছে কি আপনার স্পটটা আছে ওখানে একজন আসুক যে হয়তো বা কোনোদিনও রাজনীতি আসার জন্য রাজি হবে না, কারণ সে এই জিনিসগুলো করতে ভয় পায়। সিম্পল জিনিস, মানে আমি একটা জিনিস বুঝতেছি না, আপু চাবে একজন ওমেনকে ইনক্লুড করতে, চাক, সমস্যা নাই। প্রবলেমটা কোন জায়গায়? আসলে কি একটা আন্ডার প্রিভিলেজ ওমেন আসবে? আপু সেকেন্ড থট কি যে আপু ডিপার্টমেন্টের একটা জুনিয়রের দিকে যাবে, রাইট? একটা পলিটিশিয়ানের সেকেন্ড থট কি যে আমাকে সাপোর্ট করবে, যে আমাকে লবি করবে, আমি তাকে নট ট্রাই করবো। তখন আপনি কোন ধরনের ওমেনকে নট ট্রাই করবেন, কোন ধরনের ওমেনকে প্রেফার করা ট্রাই করবেন? আপনি প্রেফার করা ট্রাই করবেন যে ওমেনটা আপনার আইডিওলজি ফলো করে, রাইট? প্রবলেমটা এক্স্যাক্টলি কোন জায়গায়? বলছিলাম যে ডিবেটটা শুধুমাত্র বাংলাদেশ নিয়ে না, ডিবেটটা শুধুমাত্র এটা নিয়েও না যে কোথায় ওমেন্স আর মোস্ট প্রবলি বেটার। ডিবেটটা একটা থার্ড আইল্যান্ডসের ডিবেট, যে ডিবেটে আমাদের প্রুফ করার কথা ছিল যে কোথায় এন্টার স্টুডেন্ট পলিটিক্যাল সিস্টেমটা প্রেফার্ড, কোথায় ছাত্র সংসদটা আনফেয়ার। আমরা মনে করি আমাদের পৃথিবীতে এই ক্লাসটা আমরা এন্টায়ারলি জিতি, মানে এই এন্টায়ার ডিবেটে ওপেনিং গভর্নমেন্ট ক্লোজিং গভর্নমেন্ট শুধুমাত্র নারী নিয়ে ডিসকাশন করে, আমরা ইউনিক কেসে ডিসকাশন করি। ইভেনচুয়ালি শুধুমাত্র যদি বাংলাদেশের ডিবেটটা না করি, আপনি জেএনইউর অবস্থা দেখেন, আপনি দিল্লি ইউনিভার্সিটির অবস্থা দেখেন, ওইখানে যখন নারীদেরকে ইকুয়াল রাইটসগুলো দেওয়া হয় তখন ওরা কথা বলার রাইট করে। আপনি কোটা দিয়ে কখনো দিল্লি ইউনিভার্সিটির মতো একটা জায়গায়, কখনো জেএনইউর মতো একটা জায়গায় নারীদেরকে ওই ওয়েভারগুলো দিতে পারবেন না, ওই সুবিধাগুলো দিতে পারবেন না। জাস্ট শুধুমাত্র তাদের নামটা আপনি একটা খাতায় কলমে দেখবেন বা একটা লিস্টে দেখবেন, এটা আপনি কখনো আপনি ওদের কাজে দেখবেন না, ওদের সেইতে দেখবেন না। এইটাই প্রবলেম হয়, রাইট? আমরা মনে করি এরকম একটা জায়গায় এই ডিবেটটা করা খুবই আনফেয়ার, যে আপনি জাস্ট বলতেছেন যে হ্যাঁ আপনার চুয়াডাঙ্গা থেকে মানুষ আনা লাগবে, তাও চুয়াডাঙ্গা থেকে মানুষ আসবে না, এবং আপনি যাই করেন না কেন গরিব মানুষরা সাফার করবেই। আপনি যদি মনে করেন জাস্ট কোটা দিয়ে ওদেরকে বেটার বানায় ফেলবেন, তাহলে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা দিয়েও মানুষ চাইছিল যে মুক্তিযোদ্ধাকে প্রিভিলেজ দিতে। ভেরি ভেরি প্রাউড টু অপোজ।